ধান জমির মাঝে আবছায়ায় কে একজন দাঁড়িয়ে আছে। না সেই ঢ্যাঙা লোকটা নয়, এ অন্য কেউ। হাতে ধরা একটা আঁকা বাঁকা লাঠিতে ভর করে সামান্য ঝুঁকে আছে। মন্ত্রোচ্চারণের শব্দটা তার দিক থেকেই আসছে। সেই মন্ত্রের বলেই হোক কিংবা অন্য কোনো কারণেই হোক, চারু সেই ছায়ামূর্তির দিকে চেয়ে আবারও কেমন স্থির হয়ে গেল। এই সময় একটা মৃদু পায়ের শব্দ ঠিক চারুর পিছনে এসে দাঁড়ালো। চারুর ষষ্ঠ ইন্দ্রিয় তাকে সেই উপস্থিতি অনুভব করিয়ে দিল। ঘাড় ঘুরিয়ে না পারলেও চোখের কোণ দিয়ে চারু যা দেখল তাতে তার শরীরের সমস্ত রক্ত জমে বরফ হয়ে গেল। নমস্কার, আমি অয়ন। গল্পকথায় আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকে আপনারা শুনবেন গল্পকথার এক বিশেষ নিবেদন, নবনীতা বোসের কলমে হাড়গিলা। গত সপ্তাহে আপনাদেরকে শুনিয়েছিলাম জক। গল্পটিতে আপনারা অঢেল ভালোবাসা দিয়েছেন। কমেন্ট সেকশনে করা আপনাদের প্রত্যেকটা মন্তব্য আমাদের কাছে এক একটা বিরাট অনুপ্রেরণা। তাই গল্প শুনে কেমন লাগছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আজকে আপনারা শুনবেন আপনাদেরই পছন্দের গ্রাম বাংলার ভূতের গল্প। চলুন তবে আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। শুরু হচ্ছে নবনীতা বোসের কাহিনী, হাড়গিলা। আজ সকাল থেকেই অঝোরধারায় বৃষ্টি শুরু হয়েছে মেদিনীপুরের এই কর্ণগড় গ্রামে। যত বেলা বাড়ছে বৃষ্টির তোড় ততই বাড়ছে। কুঁড়ে ঘরের দাওয়ায় দাঁড়িয়ে গ্রামের বৃষ্টি দেখছিল চারুলতা। শহরের ব্যস্ত জীবনের সঙ্গে গ্রামের বৃষ্টির এই শান্ত রূপের কোনো মিল নেই। টিনের চালে বৃষ্টির একটানা সুর, জমা জলে বুদবুদ আর মাটির সোঁধা গন্ধ, সবকিছু মিলে এক অন্যরকম শান্তি এনে দিয়েছিল তার মনে। হঠাৎ করেই পিছন থেকে কেউ তাকে চুপিসারে এসে জড়িয়ে ধরল। খিলখিল হাসির শব্দ কানে যেতেই চারু হাতটা সরিয়ে তার চোখের সামনে দাঁড় করালো বাচ্চা মেয়েটাকে। কি মেয়ে, এত খুশি যে? ব্যাপার কি? এই যে তোমাকে আজ আমাদের বাড়িতে থেকে যেতে হবে, তাই? ও, পাকা বুড়ির মাথায় এই মতলব চলছে? মেয়েটার এই সরল প্রাণ জুড়োনো হাসিটা দেখলে মন একেবারে শান্তিতে ভরে যায় চারুলতার। এই মেয়ের নাম ফুলমণি। ছোটখাটো চেহারা, বড় বড় ডাগর চোখ আর এলোমেলো কোঁকড়ানো চুলের এই মেয়েটি চারুর মন জয় করে নিয়েছে। তার মুখে সারাক্ষণ লেগে থাকা মিষ্টি হাসি চারুর সমস্ত ক্লান্তি যেন এক নিমেষে ভুলিয়ে দেয়। ফুলমণির বাবা না থাকায় চারু তাকে একটু বেশিই ভালোবাসে, আর তাই এই বাচ্চা মেয়েটার উপর তার গভীর মায়া জন্মেছে। তাছাড়া ফুলমণি আর তার মা সোনামণিও চারুলতাকে যথেষ্ট ভালোবাসে। আর তো মাত্র কয়েকটা দিন, তারপরেই চারু কলকাতায় রওনা হবে। সেখানে একটা চাকরি জুটিয়ে নিয়েছে সে। তবে মনে মনে সে ঠিক করেই নিয়েছে, চাকরি পাওয়ার পর ফুলমণি আর তার মাকে শহরে তার কাছে নিয়ে যাবে। ফুলমণিকে স্কুলে ভর্তি করে লেখাপড়া শেখাবে। মেয়েটির চোখের দিকে তাকিয়ে এসব সাত পাঁচে ভাবছিল। ফুলমণির কণ্ঠেই তার চিন্তার জালটা ছিঁড়ল। কি গো, ওভাবে আমার দিকে তাকিয়ে কি দেখছো গো দিদি? হ্যাঁ, কিছু না রে মা, যাই, বৃষ্টিটা একটু কমলো হয়তো। বললেই হলো, একটুও বৃষ্টি কমেনি। তুমি এই বৃষ্টিতে ভিজতে ভিজতে যাবে? ভিজবো কেন রে পাগলি, এই দেখ ছাতা আছে। তাহলে আমি একটু এগিয়ে দিই তোমাকে। ওরে আমার সোনা বোন, দিদির জন্য কত চিন্তা। যাও, আর ডেপমি না করে ঘরে যাও, বাইরে এই জল হাওয়ায় দাঁড়িয়ে থাকলে ঠান্ডা লেগে যাবে। ফুলমণিকে বিদায় জানিয়ে সে ছাতা হাতে নামল গ্রামের পথে।
কয়েক পা হাঁটতেই সত্যি সত্যি বৃষ্টিটা কমল। চারু দ্রুত পা চালালো বাড়ির দিকে। ইদানিং প্রায় তাকে গ্রামে আসতে হয়। গ্রামের কচি কাচাদের নিয়ে সে একটা অস্থায়ী পাঠশালা খুলেছে ফুলমণিদের দাওয়ায়। এরই মধ্যে আবার কলকাতার চাকরিটাও পেয়ে গেল। এখন দুদিক কি করে সামলাবে সেটাই বড় চিন্তার। আজ এই মুষলধারে বৃষ্টির জেরে ফুলমণিদের বাড়ি থেকে বেরুতে চারুর একটু রাতই হয়ে গিয়েছিল। গ্রামের পথ এমনিতেই নির্জন, তার উপর আজ এমন দুর্যোগের রাতে একটি মানুষও আর রাস্তায় নেই। দাদু গাড়ি দিতে চাইলেও চারু তা নেয়নি। পায়ে হেঁটে আর 5টা সাধারণ মানুষের মতো গ্রামে আসায় তার বেশি পছন্দ। কিন্তু আজ এমন দুর্যোগ নামবে তাকে জানত। এখন মনে হচ্ছে দাদুর গাড়িটা থাকলেই ভালো হতো। যদিও বৃষ্টিটা এখন পুরোপুরি থেমে গিয়েছে, তবে তাতে কি, একটানা বৃষ্টিতে গ্রামের পথঘাট বেশ পিচ্ছিল, তার উপর কারেন্টও নেই। আকাশের মেঘ কেটে যাওয়ায় একটা ক্ষীণ আলোর আভা ছড়িয়েছে চারপাশে, সেটুকুই যা রক্ষে। সেই আলোতেই অতি সাবধানে একরকম গুনে গুনে পা ফেলে এগিয়ে চলেছে চারু, পাছে পা হড়কে আছাড় খেতে না হয়। নির্জন পথে অতি সাবধানে এগোতে এগোতে হঠাৎই পিছন থেকে কারো হেঁটে আসার শব্দ পায় চারু। থমকে দাঁড়িয়ে পড়ে। পিছন ফিরে তাকাতেই দেখতে পায় কে যেন খুব তাড়াহুড়ো করে আড়াআড়িভাবে পথের ওপর দিয়ে গিয়ে পাশের ক্ষেতে নামল, তারপর দ্রুত অন্ধকারে মিলিয়ে গেল। আরে, এত রাতে ওভাবে আলো ছাড়া ক্ষেতের ভেতর নামলো কে? খানিক সেখানে দাঁড়িয়ে চোখ ছোট করে চেয়ে রইল সে। তারপর নিজের ভুল ভেবে আবারও হাঁটতে শুরু করল। ও, আমার মনেরই ভুল হবে। একমাত্র আমি আর ভূত, এছাড়া আর কেউ এই দুর্যোগের রাতে বাইরে আছে বলে মনে হয় না। ভূতের কথা মনে পড়তেই তার নিজেরই হাসি পেয়ে গেল। লন্ডনে বড় হলেও মায়ের মুখে বহু ভূতের গল্প শুনেছে সে, তাই সামান্য বাতাসের নড়াচড়াকে ভূত ভেবে ভুল করা যে কতটা লজ্জাজনক তার বলার না। সামনে মাইলের পর মাইল ধান ক্ষেত, সেই আলপথ ধরে হাঁটলেই দাদুর বাড়ি পৌঁছানো যাবে, যেখানে রোজকার মতো মাদুরি তার অপেক্ষায় আছে। কথাটা ভেবে যথাসম্ভব দ্রুত পা চালালো চারু। ইতিমধ্যে চারপাশের ঝিঁঝি ব্যাঙেদের কনসার্টে কান পাতা দেয়। সদ্য বৃষ্টি হওয়ায় বাতাসে একটা হিমেল ভাব, সেইটাই গায়ে মেখে ধীরে ধীরে এগিয়ে চলেছে চারু। এমন সময় হঠাৎ কোত্থেকে একটা এলোমেলো গরম বাতাস ধেয়ে এলো। চারুর শরীর ছুঁয়ে দূরে চলে গেল সেটা। বৃষ্টি থেমেছেই একটু আগেই। বাতাসে যথেষ্ট জলীয় বাষ্প বর্তমান, তার ভিতর এমন একটা গরম বাতাসের হলকা এলো কোথা থেকে? ব্যাপারটা ভেবে থমকে দাঁড়িয়ে পড়ল চারু। আর ঠিক তখনই দেখল সামনে থেকে অন্ধকার ভেদ করে হেঁটে আসছে একটা লোক। অন্ধকারের মধ্যে যতটা বোঝা যায় তার পরনে গেঞ্জি আর লুঙ্গি, মাথা ন্যাড়া, গলায় একটা মলিন গামছা। সাধারণ আর 5টা গ্রাম্য মানুষের মতোই অবয়ব। ধীরে ধীরে সে এগিয়ে আসছে চারুর দিকে। মানুষটা যতই কাছে আসছে ততই চারুর মনের গভীরে কি একটা অস্বস্তি জাগছে যেন। তবে কিসের অস্বস্তি, কেন অস্বস্তি, এসব কিছুই বুঝে উঠতে পারছে না সে। দূর থেকে বোঝা না গেলেও কাছাকাছি আসতেই চারু দেখল উল্টো দিক থেকে হেঁটে আসা লোকটা বেজায় শীর্ণকায়। এত রোগা আর কালো মানুষ সে আগে দেখেনি। তাছাড়া এই লোকটাকেও তো কই আগে গ্রামে কখনো নজরে পড়েনি তার। লোকটা কিন্তু চারুকে দেখলও না। চারুর পাশ কাটিয়ে ধীর লয়ে যেভাবে হেঁটে এসেছিল সেভাবে হেঁটে মিলিয়ে গেল দূরের অন্ধকারে।
লোকটা যেতেই চারু যেন হাঁপ ছেড়ে বাঁচল। মনের অস্বস্তিটাও মুহূর্তে উধাও হয়েছে। একটা সাধারণ গ্রামের লোক, এই দেখে এত ঘাবড়ানোর কি আছে কে জানে। কি যে হচ্ছে আমার দিন দিন, ডিসকাস্টিং। নিজের উপরেই বেজায় অসন্তুষ্ট হয়ে আবার এগোতে থাকল সে। আঁকা বাঁকা পথটা আজ অজগরের মতো লম্বা হয়ে গিয়েছে, যেন কিছুতেই শেষ হতে চাইছে না। এইসব বিদঘুটে ভাবনা চারুর মাথায় আসতেই পরক্ষণেই সে নিজেকে বোঝালো পড়ে যাওয়ার ভয় ধীরে ধীরে হাঁটছে বলেই তো তার দেরি হচ্ছে। চরাচরে ক্ষীণ ফ্যাকাশে যে আলোটা ছড়িয়ে আছে তার মধ্যে খুব সহজেই অন্ধকার ইতিউতি জমাট বেঁধেছে। তারই ভেতর দিয়ে আলপথ ধরে হাঁটতে হাঁটতে এবার একটা বাঘ ঘুরতেই হঠাৎ সেই অন্ধকার ফুঁড়ে একটা মুখ চারুর সামনে ভেসে উঠল। ভয়ে বুকটা ধক করে উঠল চারুর। থমকে দাঁড়িয়ে একটা চিৎকার করতেই যাচ্ছিল, পরক্ষণেই তার চেতনা তাকে থামালো। আরে, এটা তো একটা কাকতাড়ুয়া। উফ! আলপথ ধরে সে হাঁটছিল, তাই জমির ভেতরে ফসল রক্ষার্থে যে কাকতাড়ুয়া দুই হাত মেলে দাঁড়িয়ে আছে, অন্ধকারে তাকে দেখেই চমকে গিয়েছিল চারু। ব্যাপারটা বোধগম্য হতেই তার ভয়টা কাটল। কাকতাড়ুয়াটাকে পেছনে ফেলে আবারও হাঁটতে লাগলো সে। কিছুটা যাওয়ার পর একটা অদ্ভুত চিন্তা তার মনে এলো। হ্যাঁ, এটাও তার মনের ভুলই হবে। সেই কারণেই তার মাথা তৎক্ষণাৎ সেটাকে অমূলক বলে চিহ্নিত করলেও মন কিছুতেই মানতে চাইল না। একভাবে তার মনের মধ্যে বসে কেউ যেন বলে চলেছে, কাকতাড়ুয়াটার সঙ্গে আগে দেখা সেই ঢ্যাঙা লোকটার একটা অদ্ভুত মিল আছে। নিজের মনের সাথে মগজের এই দ্বন্দ্ব বড়ই ভয়াবহ। হাজার চেষ্টা করেও সন্দেহ দূর তো করতে পারছেই না, উল্টে সেটা আরো চেপে বসছে। এইরূপ চেষ্টা করতে করতেই হঠাৎ একটা সময় পিছন থেকে কে যেন বলে উঠল, দিদিমণি কি রাস্তা ভুল করেছেন? হ্যাঁ। চারুর সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। আচমকা এই নির্জন পথে হঠাৎ এভাবে কে কথা বলবে? ধীরে ধীরে ঘাড় ঘোরাতেই দেখল একটু আগের সেই লোকটা যে তার পাশ কাটিয়ে চলে গিয়েছিল। কিন্তু সে চলে যায়নি, নিঃশব্দে তার পিছু পিছু হেঁটে এসেছে, আর এখন তার থেকে মাত্র কয়েক হাত দূরেই এসে দাঁড়িয়েছে। কি দিদিমণি, আমার কথাই ভাবছিলেন তাই না? চারু ততক্ষণে ঠকঠক করে কাঁপতে আরম্ভ করেছে, কারণ এই লোকটাকে যে হুবহু ওই কাকতাড়ুয়াটার মতোই দেখতে, সে বিষয়ে আর তার এতটুকুও সন্দেহ নেই। এমনকি কাকতাড়ুয়ার গায়ে ছেঁড়া কালো পোশাকটাও তার সামনে দাঁড়ানো লোকটার পরনে। এক লহমায় চারুর পাশ্চাত্য শিক্ষা, যুক্তি, বিজ্ঞান সবকিছু যেন তার চোখের সামনেই ধূলিসাৎ হয়ে যেতে দেখছে সে। ওদিকে আগন্তুক ঢ্যাঙা লোকটার চোখ দুটো ধীরে ধীরে অস্বাভাবিক রকম উজ্জ্বল হয়ে উঠছে। কান এঁটো করা হাসিতে তার শুকনো মুখটা ক্রমশ হয়ে উঠছে আরো ভয়াবহ। ধীরে ধীরে এবার সেই বিভীষিকা এগিয়ে আসছে চারুর দিকে। একটা মৃদু খটখট শব্দ শুনতে পাচ্ছে চারু। এই শব্দটা তার চেনা। কলেজে থাকাকালীন সায়েন্স ল্যাবে এই শব্দ বহুবার শুনেছিল। এটা হাড়ে হাড়ে ঘষা লাগার শব্দ। না, চারুকে এবার পালাতেই হবে। এভাবে স্থাণুবৎ দাঁড়িয়ে থাকলে তার মৃত্যু যে আসন্ন সেটা আর বলার অপেক্ষা রাখে না। তাই সমস্ত শক্তি লাগিয়ে দিল সে। কোনো রকমে মাটিতে গেঁথে বসা পা দুটোকে তুলে উল্টো দিকে ঘুরে ছুটতে শুরু করল। এখন সে জমির আলপথ ছেড়ে জমির মাঝ বরাবর ছুটছে। একটা অস্বাভাবিক রকমের এলোমেলো বাতাস বারবার তার পথ আটকাচ্ছে। তবুও প্রাণপণে ছুটে চলেছে চারু। এমন সময় অন্ধকারের মধ্যে দাদুর বাড়িটা দেখতে পেল সে। আর একটু এগোলে সে পৌঁছে যাবে বাড়ির দরজায়।
এদিকে পেছন থেকে একটা খোনা গলার হাসির শব্দ ক্রমশ এগিয়ে আসছে তার দিকে। ওই ওই লোকটারই হাসি। ও আসছে চারুকে ধরতে। এমন সময় দূর থেকে চারুর কানে ভেসে এলো আর একটা শব্দ। চারু আর পারছে না, আর ছোটার ক্ষমতা তার নেই। দাঁড়িয়ে পড়েছে সে ক্ষেতের মাঝখানে, প্রবলভাবে হাঁপাচ্ছে। সেই অবস্থাতেই সে খেয়াল করল ধান জমির মাঝে আবছায়ায় কে একজন দাঁড়িয়ে আছে। না, সেই ঢ্যাঙা লোকটা নয়, এ অন্য কেউ। হাতে ধরা একটা আঁকা বাঁকা লাঠিতে ভর করে সামান্য ঝুঁকে আছে। মন্ত্রোচ্চারণের শব্দটা তার দিক থেকেই আসছে। সেই মন্ত্রের বলেই হোক কিংবা অন্য কোনো কারণেই হোক, চারু সেই ছায়ামূর্তির দিকে চেয়ে আবারও কেমন স্থির হয়ে গেল। এই সময় একটা মৃদু পায়ের শব্দ ঠিক চারুর পিছনে এসে দাঁড়ালো। চারুর ষষ্ঠ ইন্দ্রিয় তাকে সেই উপস্থিতি অনুভব করিয়ে দিল। ঘাড় ঘুরিয়ে না পারলেও চোখের কোণ দিয়ে চারু যা দেখল তাতে তার শরীরের সমস্ত রক্ত জমে বরফ হয়ে গেল। তার পিছনে দাঁড়িয়ে থাকা অবয়বটির মুখের অর্ধেকটা দেখতে পাচ্ছে সে। একটা মিশমিশে অস্থি সর্বস্ব কালো অবয়ব, যার মুখ থেকে বেরিয়ে আছে লকলকে জিভ, আর সারা শরীর জুড়ে হাড় দিয়ে গাঁথা। তার জ্বলন্ত দৃষ্টি একভাবে মেপে চলেছে চারুকে, যেভাবে শিকারী শিকারের ঘাড়ে ঝাঁপিয়ে পড়ার আগে প্রস্তুতি নেয়, ঠিক সেইভাবে। এমন সময় দূরে দাঁড়িয়ে থাকা সেই ছায়ামূর্তির মন্ত্রোচ্চারণের তীব্রতা হঠাৎ করেই বাড়ল। এবার চোখের নিমেষে ঘটল একটা ঘটনা। চারুর পিছনে দাঁড়ানো সেই অস্থি সর্বস্ব জীবটা বিকট চিৎকার করে তার চার পায়ে ভর করে মন্ত্রের উৎসের দিকে ছুটে গেল। তারপরে ঝাঁপিয়ে পড়ল সেই ছায়ামূর্তির ওপর। নিমেষের মধ্যে সেই ছায়ামূর্তি মিলিয়ে গেল, সঙ্গে সঙ্গে হাড় সর্বস্ব বিভীষিকাও। চারুর ব্যাপারটা বুঝে ওঠার আগেই সবকিছু আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেল। বইতে শুরু করলো বাতাস, ঝিঁঝি পোকাদের কলতানো শোনা যাচ্ছে। হাতটা নাড়াতেই বুঝল চারু এখন নিজেকে নাড়াতেও পারছে। আর ওই ধান ক্ষেতের মাঝে দাঁড়িয়ে থাকলো না সে, লম্বা লম্বা পা ফেলে দৌড়াতে শুরু করলো বাড়ির দিকে। দরজাটা সশব্দে খুলে ভিতরে ঢুকলো চারু। সামনেই দাঁড়িয়েছিল মাধুরী। হাঁপাতে হাঁপাতে সে ছুটে গেল মাধুরীর দিকে। তার কাঁধ দুটো চেপে ধরে বাইরে ইঙ্গিত করে বলল, ও কে মাধুরী মা? আমি ধান ক্ষেতের মধ্যে কাকে দেখলাম? চারুর এমন উত্তেজিত চিৎকার শুনে দাদু পঞ্চানন বিশ্বাসও লাঠি হাতে বেরিয়ে এসেছেন। দাদুকে দেখে চারুর উত্তেজনা আরো বাড়ল। সে দাদুর দিকে ছুটে গিয়ে বলল, আমি ধান ক্ষেতের মাঝে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেছি। ও কোনো মানুষ নয়, ও মানুষ হতে পারে না। জানো ও আমাকে তাড়া করে আসছিল, আমাকে মারবে বলে। ও কে দাদু? ও কে? এই উত্তেজনা চারুর দুর্বল শরীর আর সহ্য করতে পারল না। শেষ কথাটা বলার সঙ্গে সঙ্গেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে চারুর কানে এলো একটানা ঝিঁঝি পোকার ডাক। চোখ মেলে তাকাতেই সামনে দেখল কিছু পরিচিত মুখ দুশ্চিন্তা নিয়ে দাঁড়িয়ে।
দাদু পঞ্চানন বিশ্বাসও তাদের মধ্যে আছেন। পেছনে চাকর সনাতন, আর দরজার পাশে সামান্য ঝুঁকে বিস্ফারিত চোখে মাদুরী। সামনে রাখা একটা টেবিলে টিমটিমে মোমবাতি জ্বলছে। হঠাৎই সন্ধ্যার ভয়ঙ্কর ঘটনাটা মনে পড়তেই সে চমকে উঠে বসল বিছানায়। এই সময় দাদু এগিয়ে এসে স্নেহের সুরে তার মাথায় হাত বুলিয়ে বললেন, আরে আরে, উঠছো কেন মা? তোমার শরীর বেশ দুর্বল, এখন তোমার বিশ্রাম দরকার। দাদুর মুখে এহেন কথা সেই প্রথমবার শুনল। দাদু তার বিছানার পাশে বসতে বসতে বললেন, তোমাকে কাল ধান জমির ভেতর দিয়ে অনেকেই ছুটতে দেখেছিল। তুমি ওদিকে গিয়েছিলে কেন? তোমার তো ওদিকে যাবার কথা নয়। চারু ধীরে ধীরে উঠে বসল। তার চোখ দুটো দাদুর দিকে স্থির। আমি যা দেখেছি তা হয়তো আপনি বিশ্বাস করবেন না দাদু। আমি নিজেও তো বিশ্বাস করতে পারছি না। মনে হচ্ছে সব আমার দুঃস্বপ্ন। এরপর সে একের পর এক সব ঘটনা খুলে পড়ল। এসব কথা শুনে দরজার বাইরে দাঁড়িয়ে থাকা মাদুরীর মুখে কিন্তু কোনো ভাবান্তর এলো না। পঞ্চানন বাবুর মুখের আদলটা বদলাল। ক্ষণিকের জন্য একটা ভয়ের রেখা ফুটে উঠল তার মুখে, তবে সঙ্গে সঙ্গে সেটা মিলিয়ে গেল। তিনি চারুর দিকে তাকিয়ে বললেন, যত কুসংস্কারে মন দেবে ততই তোমার মাথা এগুলো মানতে শুরু করবে দিদি ভাই। সারাদিন মাদুরীর গল্প শুনে তুমি মনের মধ্যে একটা ধারণার জন্ম দিয়েছ, যার ফলে এসব উল্টো পাল্টা কথা তুমি কল্পনা করছো। যাই হোক, এসব মাথা থেকে ঝেড়ে ফেলে আজ রাতটা বিশ্রাম নাও। এই কথা চারুকে সত্যিই একটু ভাবালো। তাই তো, তার সাথে যা হয়েছে বা সে যা দেখেছে সেসব বিশ্বাস করতে গেলে তো তার এত শিক্ষা দীক্ষা এসব কিছুকে জলাঞ্জলি দিতে হয়। পঞ্চানন বাবু কিছুক্ষণ চারুর চিন্তিত মুখের দিকে চেয়ে রইলেন। তারপর বিছানা ছেড়ে উঠে হাতের লাঠিতে ভর দিয়ে এগিয়ে গেলেন দরজার দিকে। দাদু চলে গেলে ঘরে ঢুকল মাদুরী। ভাঙা ভাঙা কণ্ঠে সে বলল, শোনো দিদি ভাই, তুমি জমির মাঝে যা দেখেছ তা ভুলে যাও, আর তুমি ওই গ্রামে যেও নে। এসব কি বলছো মাধুরীমা? আমি না গেলে ফুলমণি আর বাকিদের পড়াবে কে? তার চিন্তাকে পাত্তা না দিয়ে মাদুরী ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল। দরজার কাছে গিয়ে হঠাৎ থমকে দাঁড়ালো সে। পিছনে না ফিরেই বলল, তোমার এখানে আসাটাই একটা মস্ত বড় ভুল। বড় ভুল করেছো তুমি দিদি ভাই, বড় ভুল। এই কথা বলে মাদুরী ঘর ছেড়ে চলে গেল। সারা ঘরে নেমে এলো পিন পতন নীরবতা। মাদুরী নতুন কিছু আর বলেনি। সে যেখানে এসে ঠিক করেনি সে তো তার দাদু প্রতি মুহূর্তে হাবে ভাবে তাকে বুঝিয়েই দিচ্ছে। কথাটা ভাবতে ভাবতে বাইরের দিকে চাইল চারু। সারা গ্রামটা এখন ডুবে আছে অন্ধকারে। তার মনে পড়ে গেল সেই দিনের কথা, যেদিন সে প্রথমেই বাড়িতে পা রাখে। চারুর জীবনটা এত সহজ ছিল না। তার মা অনুরাধা একসময় উচ্চশিক্ষার জন্য লন্ডনে গিয়ে আর ফিরে আসেননি। সেখানেই চারুর পিতা উইলিয়াম অ্যাটকিনসনকে বিয়ে করে সংসার পেতেছিলেন। 4 বছর পর যদিও মতের অমিল হওয়ায় সে সম্পর্ক আর টেকে না। অনুরাধা একা হাতেই মানুষ করেন চারুকে। দেখতে দেখতে কাটে 25 বছর। নিয়তি আবারও আঘাত হানে। এমনিতেই চারুর বাবার সাথে কোনো সম্পর্ক ছিল না। তার উপর এবার এক কঠিন রোগে চারুর মাও তাকে ছেড়ে চলে যায়। এভাবে একা হয়ে যাওয়া চারুর কাছে লন্ডনের ঝলমলে শহরটাও কেমন ফাঁকা লাগতে শুরু করে। বিয়ের আগে অনুরাধা বেশ কয়েকবার তার পৈতৃক বাড়িতে এসেছিলেন, কিন্তু বিয়ের পর
কোনো এক অজ্ঞাত কারণে তার মা বাবা তাকে কর্ণগড় আসতে বারণ করে দেন। বিদেশি পাত্রকে বিয়ে করায় হয়তো মা বাবা তার সঙ্গে সম্পর্ক রাখতে চাননি। এই ধারণা নিয়েই অনুরাধার কোনোদিনও তার বাবার বাড়ির সঙ্গে যোগাযোগ করেননি। তবে মায়ের মৃত্যুর পর চারু সিদ্ধান্ত নেয় সে দেশে ফিরে আসবে। তার মনে হয়েছিল মায়ের ওপর দাদু দিদার রাগ থাকলেও তার ওপর নিশ্চয়ই রাগ থাকবে না। সেই বিশ্বাস নিয়েই সে একদিন সন্ধ্যায় গাড়ি করে এসে পৌঁছায় কর্ণগড়ে, তার দাদু পঞ্চানন বিশ্বাসের বাড়ির সামনে। গাড়ি থেকে নেমে সে দেখতে পায় এক পুরনো অথচ বিশাল বাড়ি। সন্ধ্যার আবছা আলোয় বাড়িটা যেন রহস্যময় লেগেছিল তার। ড্রাইভার সদাশিব একবার হর্ন দিতেই বাড়ির চাকর সনাতন ছুটে আসে, আর তার পিছন পিছন বেরিয়ে আসা হালকা ঝুঁকে পড়া এক বৃদ্ধকে দেখে চারু বুঝতে পারে তিনি তার দাদু পঞ্চানন বিশ্বাস। মায়ের মুখে শোনা আর ছবিতে দেখা সেই পরিচিত মুখটাকে দেখে চারুর চোখের কোণে জল চলে এসেছিল সেদিন। পঞ্চানন বিশ্বাস একসময় সরকারি চাকরি করতেন। চাকরির সুবাদে সারা দেশ ঘুরেছেন তিনি। অবসরের পর কলকাতার কোলাহল ছেড়ে তিনি ফিরে আসেন তার জন্মস্থান কর্ণগড়ের এই শান্ত পরিবেশে। বহু বছর পর চারু সেই দাদুর মুখোমুখি হয়। কাছে এসে ঝুঁকে প্রণাম করে পঞ্চাননকে। তার চোখে লেগেছিল এক দীর্ঘ প্রতীক্ষার ছাপ। নাতনিকে প্রথমবার দেখে পঞ্চানন বিশ্বাসের চোখ দুটোও হয়তো চিকচিক করে উঠেছিল, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে যে কথাটা তিনি বলেছিলেন তার জন্য চারু মোটেও প্রস্তুত ছিল না। দিদি ভাই, এভাবে তোমার এখানে আসাটা একদম ঠিক হয়নি, তবে যখন এসেই পড়েছ তখন। তার এই কথায় চারুর মনটা হঠাৎই তেতো হয়ে গিয়েছিল। লন্ডনের চেনা রাস্তাঘাট ছেড়ে এত দূরে এই অজপাড়া গায়ে নিজের মানুষের খোঁজে আসাটা কি তবে তার ভুল হয়েছে? তবে এই কয়দিনে তার আদর যত্নের কোনো খামতি হয়নি। চারু এখানে এসে জানতে পারে তার দিদা করুণাময়ী অনেক আগেই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। দাদুর ঘরের দেওয়ালে টাঙানো দিদার সেই বিশাল ছবিটার দিকে তাকালে চারুর মনটা কেমন যেন জুড়িয়ে যায়। মনে হয় সে যেন তার মাকে সাবেকি কোনো পোশাকে দেখছে। তাছাড়া এই কয়দিনে যে মানুষটার সান্নিধ্যে তার সব মন খারাপ দূর হয়ে গিয়েছে সে হলো মাধুরী সোরেন। চারু তাকে মাধুরী মা বলে ডাকে। কথাগুলো ভাবতে ভাবতে একটা দীর্ঘশ্বাস ফেলল চারু। তবে সব কিছুর মাঝেও একটা বিষয় যেন বড় প্রকট। প্রথমে তার এখানে আসা নিয়ে দাদু এত অখুশি, তার ওপর আজ মাধুরী মাও মুখের উপরে বলে গেল যে সে এখানে এসে ঠিক করেনি। আচ্ছা, কি এমন ক্ষতি করেছে সে এখানে এসে? কারই বা ক্ষতি করেছে? আজ তার সাথে যা হলো সেসব সত্যি কি স্রেফ তার কল্পনা? না না না, কিছু তো একটা আছে, কিন্তু কি আছে? গভীর অন্ধকার ভেদ করে চারু আবার সেই আগের ধান ক্ষেতের মাঝে এসে দাঁড়িয়েছে। কাল অবধি যে ধান ক্ষেত ছিল উজ্জ্বল রোদে ভরা, সোনালি, আজ সেই ক্ষেতের ওপর জমে আছে চাপ চাপ কুয়াশা। সেই কুয়াশা কোনো কোনো জায়গায় বেশ গাঢ়। জমির ওপর দিয়ে বেশ কিছুটা হেঁটে যাওয়ার পর এক পাশে ঝোপঝাড় থেকে কিছু একটা খসখস শব্দ শুনতে পায় চারু। সেদিকে ফিরে তাকায়। ঝোপের মধ্যে কিছু একটা নড়াচড়া করছে না? মনের মধ্যে সদ্য সৃষ্ট কৌতূহলটাকে সঙ্গী করে সেদিকে এগিয়ে যেতেই একটা বিশাল ঝাঁকড়া বট গাছের সামনে এসে থামে সে। বট গাছের চারপাশে জমে আছে এক অন্ধকারের আচ্ছাদন। সেই আচ্ছাদন ভেদ করে তার কানে আসে একটা ক্যাঁচ ক্যাঁচ শব্দ। শব্দটা বেশ কাছ থেকে শুনতে পাচ্ছিল সে। এবার শব্দের উৎস লক্ষ্য করে
ওপর দিকে তাকাতেই তার সারা শরীরে কাঁটা দেয়। গাছের ডাল থেকে ঝুলে আছে অজস্র ফাঁসির দড়ি, আর সেগুলোই এখন বাতাসের মৃদু স্পর্শে তুলে তুলে শব্দের সৃষ্টি করছে। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না চারু। বিস্ফারিত নেত্রে দড়ির ফাঁসগুলোর দিকে চেয়ে থাকতে থাকতে হঠাৎ একটা সময় দেখল প্রত্যেকটা ফাঁসির দড়িতে ফুটে উঠেছে এক একটা মানুষের মৃতদেহ। ভয়ে আতঙ্কে প্রায় আর্তনাদ করে উঠল চারু। ঠিক সেই মুহূর্তে তার মাথার কাছে ব্যস্তভাবে এসে বসল মাদুরিমা। কি হলো দিদি ভাই, ভয় পেলে নাকি? হ্যাঁ? কথাটা বলে এক গ্লাস জল এগিয়ে দিল তার দিকে মাদুরি। এক ভয়ানক দুঃস্বপ্ন দেখেছে সে। জলের গ্লাসটা হাতে নিয়ে সবটুকু এক চুমুকে শেষ করে হাঁপাতে হাঁপাতে চারু বলল, ওই ধান ক্ষেত, আবার ওই ধান ক্ষেত, ওখানে থাকা একটা বট গাছ, দড়ির ক্যাচ ক্যাচ শব্দ, অজস্র মানুষের মৃতদেহ ঝুলে আছে ওই ফাঁসি গাছ থেকে। এসব কি? এসব আমি কি দেখলাম মাদুরিমা? হ্যাঁ? জলের গ্লাসটা নিজের হাত থেকে নামিয়ে নিয়ে মাদুরি পাশে রাখতে রাখতে বলল, গ্রামে এরম অনেক রহস্যই তো লুকিয়ে থাকে মা। এক এক গ্রামের ইতিহাস এক এক রকম। সেসব রে ঘাটতে গেলি যে অনেক কিছু উঠে আসবে মা। আসুক, আমি জানতে চাই এই গ্রামের ইতিহাস, আমি জানতে চাই। কথাটা বেশ কৌতূহলের সাথে বলল চারু। তারপর এক দৃষ্টে চেয়ে থাকলো মাদুরির দিকে। মাদুরি ধীরে ধীরে বলতে শুরু করল, কর্ণগড় গ্রামের লোককথায় প্রচলিত ছিল এক মানুষের নাম, যদিও সবাই তারে মানুষ বলি মানতে নারাজ। তার নাম ছিল বুনবতী। সবাই তারে ডাইনি বুড়ি বলে ডাকত। তবে সে সত্যি আর পাঁচটা সাধারণ মানুষের মতো ছিল না, সে ছিল বিশেষ। গ্রামবাসীরা বলতো সেই ডাইনি বুড়ি ছিল এই জঙ্গল আর মাটির রক্ষাকর্তা। গ্রামে যখনই কোনো বিপদ দেখা দিত তখনই লোক চক্ষুর আড়ালে এখানকার মানুষ বহু সাধ্য সাধনা করে তাকে জাগিয়ে তুলত। জঙ্গলের এক গভীরে ছিল তার বাস। সেখানে সাধারণ মানুষ দিনের বেলাতেও যেতে ভয় পেত। এই ডাইনির বয়স যে আসলে কত তা কেউ জানে না। শুধু সকলে এইটুকুই জানত যে ইনি সময়কে নিজের হাতের মুঠোয় রাখতে পারেন। তবে এই ডাইনির দেখা পাওয়া ছিল বড়ই কঠিন। এমনিতে তিনি দেখা দিতেন না, তবে যখনই গ্রামের মড়ক লাগত বা ফসলের ক্ষতি হতো তখনই কেউ না কেউ তাকে রাতের অন্ধকারে গ্রামের পথে দাঁড়িয়ে থাকতে দেখত। সেদিন ছিল পূর্ণিমার গভীর রাত। চারিদিকে শুধু শ্মশানের নিস্তব্ধতা। আশেপাশে ছড়িয়েছিল এক ধূপ আর পচা গাছপালার গন্ধ। একটা জলা জমির ওপরে নিজের আসন বিছিয়ে সামনে চোখের আগুন জ্বালিয়ে বসেছিলেন বুনবতী। সাধনায় রত ছিলেন তিনি। একটু আগে গ্রামে ঘটে গিয়েছে এক চরম অপরাধ। সেই অপরাধ তিনি নিজে চোখে প্রত্যক্ষ করেছিলেন। ভাগ্যের চাকা ঘোরানোর ক্ষমতা তার নেই, কিন্তু তার সন্তান এই গ্রামবাসীদের সাথে ঘটে যাওয়া অপরাধের শাস্তি দিতে তিনি সক্ষম। তাই আজ সন্ধ্যাবেলা তিনি গিয়েছিলেন শ্মশানে। সেখানে সদ্য মৃত দুই বন্ধু কানাই আর শিবরামের লাশ তখন ধিকে ধিকে জ্বলছিল। সকলে চলে যাওয়া অবধি তিনি জঙ্গলের আড়ালে দাঁড়িয়ে বিস্ফারিত চোখে দেখছিলেন। তার চোখ দিয়েও গড়িয়ে পড়ছিল অশ্রুধারা। শ্মশানের বাতাস চামড়া পোড়া গন্ধে ভারী হয়েছিল। সেই বাতাসে তার লম্বা নাক ঠেকিয়ে
গন্ধ শোকেন বুনবতী, আর তাতেই এক অপরাধ আর বিশ্বাসঘাতকতার চরম গন্ধ পান তিনি। রাগে দুঃখে ধক করে জ্বলে ওঠে তার চোখের মণি। সকলের চলে যাওয়া অবধি অপেক্ষা করেন। একটা সময় শ্মশান ফাঁকা হয়ে গেলে ধীর পায়ে শ্মশানে প্রবেশ করেন বুনবতী। জ্বলন্ত চিতা থেকে তখনও ধোঁয়ার কুণ্ডলি উঠে চলেছে আকাশের দিকে। খটখট করে শোনা যাচ্ছে হাড় ভাঙার শব্দ। একবার আকাশের দিকে তাকিয়ে ডাইনি বুনবতী বুক ফাটা আর্তনাদ করে ওঠেন। তারপরেই শান্ত হয়ে যান। চোখ নামাতেই সে চোখে প্রকাশ পায় এক আগুনের লেলিহান শিখা। চিতার জ্বলন্ত আগুনের মধ্যে হাত ঢুকিয়ে তিনি একে একে বার করে আনেন তাদের আধ পোড়া হাড়। কি এক ঘোরের মধ্যে প্রবেশ করে একে একে হাড় সংগ্রহ করে চলেন। সব শেষে তাদের মাথার খুলিটা যত্ন করে আগুন থেকে বার করে আনেন। তারপর যাত্রা করেন জঙ্গলের পথে। সেই হাড়গুলোকেই এখন নিজের সামনে এক এক করে সাজাতে লাগলেন বুনবতী। গ্রামের বাতাসে মিশে থাকা বর্বরতার গন্ধ এখনো তার বুকের মধ্যে দগদগ করে চলছে। শুধু মানুষের শক্তি দিয়ে এই অন্যায়ের প্রতিশোধ নেওয়া অসম্ভব। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন তার জাদু বিদ্যা দিয়ে তিনি এমন এক শক্তিকে জাগিয়ে তুলবেন যা মানব শক্তির ঊর্ধ্বে। নির্মম প্রতিশোধের জন্য দরকার এক নির্মম হাতিয়ার, আর সেই হাতিয়ার হলো এক নৃশংস প্রেত হাড়গিলা। এটি ছিল তার হাতে থাকা শেষ অস্ত্র। তিনি গ্রামবাসীদের প্রতিজ্ঞা করেছিলেন যে তাদের আত্মত্যাগ বৃথা হতে দেবেন না। তাই তিনি প্রতিশোধের সেই উদগ্র বাসনাকে বুকে নিয়ে গ্রামের সম্মান ও পবিত্রতাকে রক্ষার জন্য রাতের অন্ধকারে জাগিয়ে তুলেছিলেন তাকে। তার কাছে হাড়গিলা কোনো দুষ্টু শক্তি নয়, বরং ন্যায়ের পক্ষে দাঁড়ানো এক নির্মম যোদ্ধা, যা শুধু ধ্বংস করতে পারে কিন্তু নিজে ধ্বংস হয় না। হাড়গুলোকে একের উপর আর একটা সাজিয়ে রাখার পর বুনবতী পুনরায় মন্ত্রপাঠ শুরু করার আগে মাটিতে একটা বৃত্ত আঁকলেন। এরপর তিনি বিভিন্ন ভেষজ, কিছু পোড়া কাঠ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই বন্ধুর মাথার খুলি সেই বৃত্তের ঠিক মাঝখানে রাখলেন। তারপর সেই বৃত্তের মাঝে দাঁড়িয়ে দুই হাত আকাশের পানে উঁচিয়ে উদ্দাত্ত কণ্ঠে পাঠ করলেন এক শক্তিশালী মন্ত্র। মন্ত্রের প্রতিটা শব্দ উচ্চারণের সাথে সাথে শ্মশানের বাতাস ভারী হতে লাগল। চারপাশে এক ঠান্ডা আর অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হলো। একটা সময় চূড়ান্ত পর্যায়ে এসে তিনি নিজের হাতের আঙুল ধারালো ছুরি দিয়ে কেটে বৃত্তের মাঝখানে রক্ত ছড়ালেন। ঠিক তখনই দূরে কোথাও থেকে ভেসে এলো এক সাপদের ডাক। জঙ্গলের ভেতর থেকে ভেসে আসতে শুরু করলো গোঙানির শব্দ।
ধীরে ধীরে আকাশের চাঁদ ঢেকে যেতে লাগলো মেঘের আড়ালে। জঙ্গলের কোনায় কোনায় দেখা যেতে লাগলো বহু বিদেহী আত্মার অবয়ব। তারা যেন সকলে একে একে ঝাঁপ দিতে চাইছে ওই চোখের আগুনে। এভাবে সারা রাত ধরে চলল মন্ত্রপাঠ। একে একে বিভিন্ন প্রেতের দল তার চারপাশে এক একবার করে জেগে ওঠে, পরক্ষণেই মিলিয়ে যায়। এক সময় এলো সেই মহেন্দ্রক্ষণ। ডাইনি বুনবতীর ডাকে সাড়া দিল হাড়গিলা। তার সামনে রাখা হাড়ের স্তূপগুলো প্রচণ্ড জোরে নড়ে উঠল। একে অপরের সাথে ঘষা লাগার শব্দে চারপাশ কেঁপে উঠল। বুনবতী দেখলেন জঙ্গলের ঠিক মাঝখান থেকে একটা বিশাল বাতাস ধেয়ে আসছে তারই দিকে। সেই বাতাস লতায় পাতায় ভর করে হঠাৎ এবার তার সামনে এসে থেমে গেল। পরক্ষণে সেই বাতাসের মধ্যে ধীরে ধীরে ফুটে উঠতে থাকলো একটা হাড় গিলে শরীর, শীর্ণকায়, কালো, হিংস্র। তার মাথায় একটা চুল নেই। বহুদিনের ক্ষুধার লোলুপ দৃষ্টি নিয়ে সে চেয়ে আছে সামনে রাখা ওই হাড়গুলোর দিকে। সেগুলোর দিকে এক দৃষ্টে চেয়ে থাকতে থাকতে তার লকলকে জিভটা একসময় মুখের বাইরে এসে ঝুলে পড়ল। এরপর এক বিশাল হা করে হাড়গুলোকে এক নিমেষে গিলে ফেলল সে। সঙ্গে সঙ্গে মাথার খুলিগুলো শূন্যে উঠে তার চারপাশে ঘুরে একসময় তার হা হয়ে থাকা মুখের ভিতর প্রবেশ করল। সারা জঙ্গলে ছড়িয়ে পড়ল হাড় চেবানোর কচমচ শব্দ। ঠিক এর পরক্ষণেই এক বিশাল অট্টহাস্য করতে করতে হাড়গিলা জঙ্গলের গাছপালা বিদীর্ণ করে ছুটে গেল কর্ণকরের উদ্দেশ্যে। সে তার শত্রুকে চিনে নিয়েছে। এবার ধ্বংসের পালা। ডাইনি বুনবতীর হাসি এবার থামল। তার চোখ খোলার সাথে সাথেই তাতে জ্বলে উঠল এক প্রীতিশোধের আগুন। সে আকাশের পানে হাত তুলে কারো উদ্দেশ্যে মানত করলেন, আর সঙ্গে সঙ্গে সারা বিশ্ব জরাজর কাঁপিয়ে কাছেই কোথায় যেন বাজ পড়ল, আর সঙ্গে সঙ্গে নেমে এলো বৃষ্টি। কিন্তু কেন? সেদিন বুনবতী এই ভয়ঙ্কর প্রেতকে জাগ্রত করেছিলেন কেন? বেশ কৌতূহলের সাথে জিজ্ঞাসা করল চারু। এবার তার দিকে একটা শূন্য দৃষ্টি নিয়ে মাধুরী বলল, সে কি আর আজকের কথা মা? আচ্ছা আচ্ছা, শুনতে চাও তো বলছি, শোনো। রাতের অন্ধকারে বৃষ্টি তার তীব্রতা বাড়িয়েছে। এই ভরা শ্রাবণে একটা জনপ্রাণীও বাইরে নেই। এক নাগারে প্রকৃতি তার তাণ্ডব দেখিয়েই চলেছে। এই নির্জন পরিবেশে এই বিশাল বাড়িটায় জেগে আছে মাত্র দুটো প্রাণী, চারু এবং তার পায়ের কাছে মাটিতে বসে মাধুরী। বয়সের সাথে ভেঙে যাওয়া কণ্ঠে সে এবার কর্ণকরের ইতিহাস বলতে শুরু করল। 1799 সাল, জঙ্গল আর অন্ধকার তখন যেন একাকার হয়ে গেছিল।
একদল মানুষ ছুটে চলেছে জঙ্গলের ভেতর দিয়ে। উন্মুক্ত পিঠের ওপর গাছের ডালপালা লেগে রক্ত ঝরছে, কিন্তু সেদিকে তাদের কোনো ভ্রুক্ষেপই নেই। আজ তাদের হারানো সম্মান আর স্বাধীনতার শেষ লড়াই। ব্রিটিশদের অত্যাচারে সব হারিয়ে আজ তারা সর্বশান্ত। একসময় এরা ছিল এই অঞ্চলের জমিদারের পাইক, যারা জমির বিনিময়ে জমিদারের সৈন্য হিসাবে কাজ করত। পাইকান জমি ছিল তাদের জীবিকা ও সম্মানের ভিত্তি, কিন্তু ব্রিটিশরা সেই প্রথা বাতিল করে তাদের জমি কেড়ে নিল, চাপিয়ে দিল অতিরিক্ত রাজস্ব। গরিব কৃষক ও আদিবাসীদের পক্ষে সেই রাজস্ব দেওয়া সম্ভব ছিল না। এর ফলে তাদের জমি নিলামে উঠল, তাদের জীবন হয়ে পড়ল অনিশ্চিত। তারপর নতুন জমিদারের সীমাহীন অত্যাচারে তাদের ক্ষোভ আরও বাড়ল। দিনের পর দিন না খেয়ে থাকা এই মানুষগুলো ধীরে ধীরে হিংস্র হয়ে উঠল। এভাবে চলতে চলতে তাদের ক্রোধের আগুনে ঘি পড়ল তখন, যখন ব্রিটিশরা বন আইন চালু করে জঙ্গলমহলের বনজ সম্পদের ওপর স্থানীয়দের অধিকার কেড়ে নিল। চুয়ারদের পশুপালন, কাঠ কাটা ও অন্যান্য বনজ সম্পদ সংগ্রহের কাজে বাধা পড়ল, যা তাদের জীবন জীবিকাকে ঝুঁকির মুখে ফেলে দিল। এই দীর্ঘদিনের বঞ্চনা আর অত্যাচারে তাদের মধ্যে গর্জে উঠল বিদ্রোহের দামামা। মেদিনীপুর আর জঙ্গলমহল জুড়ে জ্বলে উঠল আগুনের লেলিহান শিখা। যারা একসময় লাঙল কাস্তে হাতে মাটি উর্বর করত, তাদের হাতের সেই কাস্তে আর বর্ষা এখন প্রতিবাদের অস্ত্র। আর আজ তাদের এই অস্তিত্বের লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছেন কর্ণগড়ের রানী, সদগোপ পরিবারের মেয়ে রানী শিরোমণি। বাংলার ঘরের মেয়ে হয়ে তিনি হাতে তুলে নিয়েছেন তরবারি। তার ডাকেই একজোট হচ্ছে সবাই, নিজেদের হারানো সম্মান ফিরে পাওয়ার জন্য। সেই চুয়ার বিপ্লবীদের কয়েকজন জঙ্গল পেরিয়ে গ্রামের সীমানায় এসে দেখল এক ভয়ঙ্কর দৃশ্য। তাদের গ্রামটা দাউ দাউ করে জ্বলছে। বাতাসে ভেসে আসছে মানুষের বুক ফাটা আর্তনাদ আর শিশুদের কান্না। দৃশ্যটা দেখে দলের মধ্যে থাকা শিবরাম মণ্ডল হতবিহল হয়ে মাটিতে বসে পড়ল। বুকের ভেতরটা হাহাকার করে উঠল তার। এই গ্রামে যে তার বৃদ্ধ বাবা মায়ের বাস, গ্রামের এই পরিণতি দেখে প্রাণটা কেঁদে উঠল। পিছনে দাঁড়িয়ে থাকা কানাই পাইকের দিকে তাকিয়ে সে হাহাকার করে বলল, ওরে কানাই, আমাদের গ্রামের কি হলো রে কানাই? এরে তো আর চেনা যায় না রে কানাই। আমাদের গ্রামটা তো একেবারে শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল রে। বিস্ফারিত নেত্রে সেও সব দেখছিল। এবার প্রায় গর্জন করে উঠল, এই শিবরাম, আমি বলেছিলাম নি এর পেছনে নিশ্চয়ই কারোর হাত আছে। আমাদের মধ্যে কোনো গদ্দার আছে, না হলে ফিরিঙ্গিরা জানবে কি করে যে মোরা আজ রাতে এই গ্রামে আসব? শুরু হলো একটা গুঞ্জন। সবাই একে অপরের দিকে তাকাতে লাগলো। কানাই কোমরের কুড়ুলটা বের করে নিয়ে একবার সবাইকে ভালো করে দেখে বলল, এ হরি কই গেল রে? হরি, এ হরি রে কেউ দেখেছিস? আরে তোরা কেউ কিছু বলতেছিস না কেন? হরি কোথায়? তাদের মধ্যে একজন বলল, সর্দার, ও তো আজ আসে নাই। ওর স্ত্রীর নাই খুব জ্বর হয়েছে, বলছিল তার এনে গোপনে পাশের গায়ে কবরেজ মশাইয়ের কাছে যাবে। যাবে কবরেজের কাছে? কথাটা ব্যঙ্গের সুরে বলল কানাই। এই দেখলি তো শিবরাম, বলেছিলুম নে ও বেটাই হলো ঘর শত্রু বিভীষণ। দেখলি কেমন সব মিলি গেল। ও বেটার উপর আমার সেই প্রথম দিন থেকে সন্দেহ ছিল। আজ পেলি তো বিশ্বাসের দাম। এখনো না বিশ্বাস হলি যা আগে দেখ গ্রামটা চোখের সামনে কেমন চলছে রে, চলছে। শিবরাম শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল রে, সব শেষ হয়ে গেল।
কথাগুলো বলতে বলতে মাটিতে বসে পড়ল সে। হঠাৎই অন্ধকার ভেদ করে আর একজন এসে থামল তাদের সামনে। রোগাসোগা মানুষটি তাদের দলেরই একজন। কিছুক্ষণ আগে তাকে শিবরাম পাঠিয়েছিল কাছ থেকে গ্রামের অবস্থা দেখতে, সেই খবর নিয়ে ফিরে এসেছে। কানাইয়ের সামনে এসে সে বলল, সর্দার, গ্রামের বুড়ো বুড়িগুলোরে কেটে রেখে গেছে, আর মেয়ে বউদের তুলিনি গেছে। ছেলেপিলিরা মাটিতে পড়ি কাতরাচ্ছে। তবে সবচেয়ে বড় খবর সর্দার, হরিদাস বাড়িতে নেই। তারে আজ সন্ধ্যেতে কেউ দেখিনি সর্দার। সে নাই অনেক আগেই বউরেনে পালাইছে। কথাটা শুনে কানাইয়ের মাথায় আগুন জ্বলে উঠল। সে উঠে দাঁড়িয়ে কুড়ুলটা আরো শক্ত করে ধরল। তাকে থামিয়ে দিয়ে এবার উঠে দাঁড়ালো শিবরাম। ঘাম আর চোখের জলে তার বলিষ্ঠ শরীরটা চকচক করছে। খবর নিয়ে আসা ছেলেটাকে ধরে সে কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করল, মোর বউটারে কি ফিরিঙ্গিরা নিয়ে গেছে? আর আমার বাবা মা? ছেলেটি মাথা নিচু করে দুবার শুধু নাবাচক ভঙ্গিতে মাথা নাড়ল। তাতেই কয়েক পা পিছিয়ে গেল শিবরাম। পাশে থাকা বাকিরা তাকে ধরে ফেলল। তার এমন অবস্থা দেখে কানাই তার মুখের কাছে মুখ এনে বলল, আমাদের থেমে থাকলে চলবে না রে শিবু, আমাদের এগোতেই হবে। যাদের হারিয়েছি তাদের সংখ্যা কি কম? আমার দুটো জওয়ান ছেলে, সেদিন তারা বীরের মতো লড়িছিল, কিন্তু রক্ষা করতে পারে নাই। তবে তাতে কি হয়েছে? দেশের জন্য প্রাণ দিয়েছে তারা, আজ আমরাও দেব। তবে দাঁড়িয়ে আছিস কেন? বদলার নীতি হবে নে। চল, এগিয়ে চল। আজ তাদের একদিন, নয়তো আমাদের। এই বলার সাথে সাথেই নিচু হয়ে ঝোপের আড়ালে অদৃশ্য হয়ে গেল কালো শরীরগুলো। তারা এগিয়ে চলল এক অনির্দিষ্ট ভবিষ্যতের পথে, নিজেদের মনের সাহসে ভর করে। সেদিন লড়াইটা হয়েছিল বটে, কিন্তু শেষ পর্যন্ত চুয়ারদের কিছু করার ছিল না, কারণ তাদের দলেরই একজন বিশ্বাসঘাতকতা করেছিল। হরিদাস সর্দার। হরিদাস সেই গ্রামেরই ছেলে ছিল, কিন্তু তার আর বাকিদের মধ্যে একটা বড় পার্থক্য ছিল। হরিদাস ছিল ধূর্ত আর লোভী, কিন্তু যখন সে সব লোভ বিসর্জন দিয়ে সর্দার শিবরামের পায়ে এসে পড়েছিল, সেই সময় শিবরামের মনে এক মুহূর্তের জন্য হলেও তার প্রতি মায়া জেগেছিল। আর সেইটাই ছিল তাদের দলের সবথেকে বড় ভুল। সেদিন হরিদাস তার সবচেয়ে কাছের বন্ধু বিধু দাসকে হারানোর পর সোজা এসে পড়েছিল শিবরামের পায়ে। বলেছিল, আমারে তোমাদের মাঝে জায়গা করে দাও শিবরাম। শিবরাম, বিধু আমার ছেলেবেলার বন্ধু ছিল, ও ছিল আমার ভাইয়ের মতন। আমার মনে আছে, যেদিন আমি একবেলা খেতে পাই নাই, সেদিনও ও আমার দুমুঠো ভাতের জোগাড় করে দিতে পিছপা হয় নাই। আর আজ আমি যখন নিজের চোখের সামনে ওরে ফিরিঙ্গিদের পায়ের তলায় মরে পড়ে থাকতে দেখলাম না, আমার বুকটা একেবারে কান্নায় ফেটে পড়ছিল। আমি 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 এর প্রতিশোধ নিতে চাই, আমারে তোমরা সাহায্য করো। সেদিন বিধু দাসের মৃত্যুর সাক্ষী ছিল গোটা গ্রাম। সকলের চোখের সামনে একের পর এক চাবুকের আঘাতে বিধু দাসের সারা পিঠ ছিন্ন ভিন্ন করে দিয়েছিল ইংরেজ সৈন্যরা। শেষে তার প্রাণহীন ক্ষতবিক্ষত দেহটা যখন গ্রামের রাস্তায় পড়েছিল, তখন ইংরেজ সেনা প্রধান ঘোড়া থেকে নেমে জুতো পরা পা দিয়ে তার শরীরের উপরে পা রেখে বলেছিল, দেখিয়া রাখো তোমরা, যাহারা আমাদের বিরোধিতা করিবে তাহাদিগের এই অবস্থা করিব আমরা। সে দৃশ্য দেখার পর শিবরামের মনে হরিদাসের উপর আর কোনো সন্দেহ ছিল না, কিন্তু কানাই পাইকের মনে ছিল। সেই দিন থেকে সে ভালো করেই জানত এই মানুষটার মতিগতি খুব একটা সুবিধের নয়, তাই প্রায় ছায়ার মতো হরিদাসকে অনুসরণ করত সে। তৎসত্ত্বেও হয়তো কানাইয়ের সামান্য এক মুহূর্তের ভুলে
হরিদাস শেষমেশ তার কাজ হাসিল করেই নিল। রাতের অন্ধকারে ইংরেজদের সেনা ছাউনিতে চাদর মুড়ি দিয়ে প্রবেশ করল এক লোক। একটা প্রকাণ্ড তাঁবুর সামনে এসে মাথার উপর থেকে চাদর সরাতেই দেখা গেল হরিদাস সর্দার। তাঁবুর ভেতর তখন এক সাহেব বেশ উত্তেজিত হয়ে পায়চারি করে বেড়াচ্ছিল। তাকে লক্ষ্য করে হরিদাস বলল, ইংরেজ বাহাদুরকে আমার পেন নাম। কথাটা বলে হরিদাস সর্দার তার গায়ের উপর থেকে চাদরটা সরিয়ে সোজা হয়ে দাঁড়ালো। তার মুখের অসহায় ভাবটা এখনো ধাও। ফিরে এসেছে সেই পুরনো ধূর্ততা। হাতের গ্লাসে পানীয় নিয়ে হরিদাসকে ভেতরে আসতে বললেন ক্যাপ্টেন রবার্ট হ্যামিল্টন। এই মানুষটি শুধু নির্দয়ী নয়, নিষ্ঠুরও বটে, সেই সাথে মারাত্মক ধূর্ত। হরিদাসকে একবার আপাদমস্তক দেখে নিয়ে একটু বিরক্তির সাথে হ্যামিল্টন বলল, এখানে আসিবার টু মাচ রিজন যদি না থাকে, তোমার মুখের ওই হাসি আমি চিরদিনের মতো কাড়িয়া লিব। হাতের তরলের দিকে তাকিয়ে বলল হ্যামিল্টন। হরিদাস আগের মতোই লোভী হাসি হেসে বলল, কারণ তো আছেই সাহেব, আপনার জন্য খবর নিয়ে এসছি। তার গলাটা অন্যান্য সময়ের চেয়ে একটু বেশি খসখসে শোনাচ্ছিল। হ্যামিল্টন এবার তার দিকে কড়া নজরে তাকালো। ও খবর? কি খবর আনিয়াছ হ্যারি? টেল মি ফাস্ট। শিবরামের দলবল আজ রাতে রানী শিরোমণিকে সাহায্য করতে চলেছে। সকলে এক জায়গায় মিলিত হবে সাহেব, তারপর সবাই মিলে আপনার উপরে ঝাঁপিয়ে পড়বে। তারপর কিছু একটা ভেবে উঠে দাঁড়ালো। হরিদাসের কাছে এসে বলল, ইজ ইট ট্রু? আপনি আমার মাই বাপ সাহেব, আমি আপনারে ঠকাবো? আরে সাহেব, সেদিন আমি তো আপনাকে বিধুর খবরটা দিয়েছিলাম নাকি? না হলে সে তো রানীর বাহিনীতে যোগ দিতে চলেছিল। একবার ভাবেন দেখিনি সাহেব, আমি যদি আমার প্রিয় বন্ধুরে নির্দ্বিধায় আপনার হাতে তুলে দিতে পারি, তাহলে এই গ্রামের মানুষগুলো তো কোন ছাড়। কথাটা হ্যামিল্টনের বেশ মনোপুত হলো। সে নিজের দেরাজ থেকে একটা মোটা টাকার বান্ডিল বের করে ছুঁড়ে দিল হরিদাসের দিকে। কুকুরের মুখে বিস্কুট ছুঁড়ে দিলে যেমনভাবে লুফে নেয়, হরিদাসও টাকার বান্ডিলটা সেইভাবে লুফে নিল। তারপর বলল, কিন্তু সাহেব, এইবারে কিন্তু আমার একটু বেশি চাই। তার দিকে লাল চোখে তাকালো হ্যামিল্টন। হ্যামিল্টনকে ওভাবে তাকাতে দেখে পরিস্থিতি সামাল দিতে হরি বলল, না না সাহেব, না, পয়সা চাই না। মানে আমাকে যদি এই রাতেই পারাপারের ব্যবস্থাটুকুটা করে দেন না, তাহলেই আমার শান্তি। এরপরে তো ওরা আমাকে আর ছাড়বেন না সাহেব। এমনিতেই ওই কানাই আমাকে সব সময় সন্দেহের চোখে দেখে। কোনো রকমে ওর নজরটাকে বাঁচিয়েই তো আপনার কাছে এসেছি সাহেব। কথাটা শুনে হ্যামিল্টনের মুখে একটা তীক্ষ্ণ হাসি ফুটল। ওকে, অলরাইট হ্যারি, আজ রাতে তোমার জন্য একটা নৌকা নদীর পাড়ে দাঁড়াইয়া থাকিবে। জাস্ট গেট লস্ট। কথাটা শুনে একটা সেলাম ঠুকে হরিদাস নিঃশব্দে বেরিয়ে গেল। হ্যাঁ, সেই ভয়ঙ্কর রাতের কথা সকলের জানা। রানী শিরোমণি ও তার অনুগত চুয়ার বাহিনীর বীরত্বের কাহিনী বাংলার ঘরে ঘরে প্রচলিত। কিন্তু এই বীরত্বের গল্পের আড়ালে লুকিয়ে আছে আর একটা অধ্যায়, এক অজানা প্রতিশোধের কাহিনী। ইংরেজ বাহিনী কানাই আর তার দলবলকে ধরে ফেলে, আর তাদের যে নির্মম সাংঘাতিক পরিণতি করে তা জানলে যে কোনো মানুষের হৃদয় কেঁপে উঠবে। তাদের উপর অকথ্য অত্যাচার চালানোর পর তাদের দেহগুলো জীবন্ত অবস্থায় ঝুলিয়ে দেওয়া হয়েছিল ফাঁসি গাছে। তাদের মৃত্যু এসেছিল মর্মান্তিক পথে। তবে সেই ভয়ঙ্কর রাতে যখন কানাই আর শিবরামের দলকে ফাঁসিতে ঝোলানো হচ্ছিল, তখন জঙ্গল আর গ্রামের সীমানায় দাঁড়িয়ে সবটা দেখছিলেন বুনোমতি।
প্রতিটা মানুষের আর্তনাদ, প্রতিটা ফাঁসির দড়ির ক্যাচ ক্যাচ শব্দ, আর প্রতিটা নির্দোষ প্রাণের বলিদান সে রাতে তার হৃদয়ে গভীর আঘাত এনেছিল। তিনি আড়াল থেকে দেখেছিলেন কিভাবে নিষ্ঠুর ইংরেজ ক্যাপ্টেন রবার্ট হ্যামিল্টন আর তার বিশ্বাসঘাতক অনুচর হরিদাস সর্দারের হাতে তার সন্তানগুলো মৃত্যুর কোলে ঢলে পড়েছে। সেই রাতেই তিনি বুঝতে পারেন ব্রিটিশদের লোভ আর ক্ষমতার কাছে মানুষের তরবারি আর বর্ষা দুর্বল। তিনি জানতেন রানী শিরোমণি ধরা পড়েছেন এবং তার বাহিনীর পরাজয় ঘটেছে। ব্রিটিশদের নৃশংসতার সামনে আর কোনো প্রতিরোধই অবশিষ্ট ছিল না। তাই তিনি সেদিন সিদ্ধান্ত নিয়েছিলেন তার কালো জাদু দিয়ে তিনি জাগিয়ে তুলবেন হাড়গিলাকে, আর তাকে পতিত করবেন ওই বর্বর মানুষগুলোর ওপরে। গ্রামের পথ ধরে সেই হাড়গিলা যখন ছুটে চলেছিল, তখন প্রকৃতির প্রতিটা কণা যেন ভয়ে কাঁপছিল। আকাশে এক অস্বাভাবিক নিস্তব্ধতা ছেয়েছিল, যেন প্রকৃতির প্রতিটা জীব প্রহর গুনছে আসন্ন ধ্বংসের অপেক্ষায়। জ্বলন্ত স্ফুলিঙ্গের মতো চোখ আর বুকে বহু আর্তনাদের ভার নিয়ে সে খুঁজে বেড়াচ্ছিল তার শিকারকে। তারপর যা ঘটল তা আজও লোকমুখে ফেরে। অন্ধকার পথ ধরে হরিদাস তখন দ্রুত হেঁটে চলেছে তার গন্তব্যে। তার জন্য একটা নৌকা আগে থেকেই প্রস্তুত করা হয়েছে ইংরেজ বাহাদুরের কথা মতো। সেও অন্ধকারে প্রায় হাতরাতে সকলের চোখ বাঁচিয়ে এগিয়ে চলেছে নদীর দিকে। এই পথটা তার চেনা, তাই অন্ধকারে খুব একটা অসুবিধা হচ্ছে না। কিছুক্ষণ আগেই সে শুনে এসেছে যে শিবরাম আর কানাইকে নাকি ফাঁসি দেওয়া হয়েছে। তার বিশ্বাসঘাতকতার কথা তার দলের বাকি লোকেরাও বোধ করি জেনেছে। তারা হয়তো এখন মরিয়া হয়ে হরিদাসকেই খুঁজছে। এসব ভাবতে ভাবতে হরিদাস দ্রুত এগিয়ে চলল। তার মনে এখন কেবল নিজের প্রাণ বাঁচানোর চিন্তা। যত দ্রুত সম্ভব এই গ্রাম ছেড়ে পালিয়ে যেতে হবে তাকে। আরও জোরে পা চালালো সে। হঠাৎ বাতাসের তীব্রতা বৃদ্ধি পেতে হরিদাসের কপালে চিন্তার রেখা ফুটল। মনে মনে ভাবল, ভাই রে, এখন যদি বৃষ্টি নামে তাহলেই তো সব কিছু মাটি হয়ে যাবে। ঝড় বৃষ্টির মাঝে মাঝি ভাই কি নাও বাইতে রাজিটা হবে? তখনই নদীর পাড়ে হ্যারিকেনের মৃদু আলোটা তার চোখে পড়ল। ওই তো বৈঠা হাতে একজন বসে আছে। মনে মনে আরও একবার ইংরেজ বাহাদুরকে পেন নাম ঠুকে প্রায় দৌড়ে গিয়ে নৌকার সামনে হাজির হলো হরিদাস। বলি, ও মাঝি ভাই, আমি এসে গেছি গো, আমি হরি। আমার এই তো আজ রাতে তোমাকে ওই পারে পৌঁছে দেবার কথা আছে গো। কথাটা বলার সাথে সাথেই মাঝি তার দিকে ফিরে চাইল। তার সারা মুখ গামছায় ঢাকা, শুধু চোখের কাছটা খোলা। এই গরমের মধ্যেও গায়ে লোকটা চাদর চাপিয়ে রেখেছে। ব্যাপারটা দেখে হরি একটু অবাক হলো, কিন্তু কিছু বলল না। এসব নিয়ে তার এখন মাথা ঘামালে চলবে না। মাঝি এবার হরির দিকে তাকিয়ে ইশারায় তাকে নৌকায় উঠতে বলল। হরি উঠে বসল নৌকায়। শুরু হলো তাদের যাত্রা। নৌকা আপন মনে দুলতে দুলতে এগিয়ে চলেছে নদীপথ ধরে। হরির পকেট ভর্তি টাকা আর মেজাজ বেশ ফুরফুরে। ওদিকে কানাই আর তার উপর নজরদারি করতে পারবে না। কানাইয়ের মৃত্যুর কথাটা চিন্তা করে ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি খেলল হরিদাসের। হাসির রেখাটা লুকিয়ে ফেলে সে সঙ্গে সঙ্গে সামনে বসে থাকা মাঝির উদ্দেশ্যে বলল, তাড়াতাড়ি চলো মাঝি ভাই, আকাশের অবস্থাটা যে ভালো নয় গো, যে কোনো সময়ে বৃষ্টিটা নামতে পারে। তুমি নৌকা টানো, নৌকা টানো, আমি তোমারে টাকা দিব গো, অনেক টাকা। চলো 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 চলো। কথাটা বলেই নিজের মনে একটা বিশ্রী শব্দ করে হেসে উঠল হরিদাস। তার দিকে এতক্ষণ মাঝি স্থির দৃষ্টিতে চেয়েছিল। এবার নিস্তব্ধতা ভঙ্গ করে সেও বলল,
তা কত টাকা দিবে শুনি? কত টাকা আছে তোমার ওই ঝোলায়? হরি সাবধান হলো। তো তা জেনে তোমার লাভটা কি শুনি? হ্যাঁ, তুমি তোমার কাজ করো। এই কথা শুনে সামনে বৈঠা হাতে মানুষটা একটা বিকৃত কণ্ঠে হেসে বলল, তা জেনে সত্যি আমার কোনো কাম নাই গো। ও টাকা আমার কোনো কাজের নাই। আমার তো অন্য জিনিসের লোভ বেশি। আমার যাতে লোভ, তা তুমি আমায় দিতে পারবে নিকো? হরিদাস বেশ আশ্চর্য হলো। ও, তা তোমার লোভটা কি সে শুনি একবার, যা আমি টাকা দিয়েও কিনতে পারবো না? বলো। রক্তের স্বাদ আগে কোনোদিনও পেয়েছি সরি? হচ্ছে বড়ই মিষ্টি। টাকার স্বাদ ও তোমাদের মতো রক্ত মাংসের মানুষদের থাকে, আমার শুধু স্বাদ রক্তে। শেষের কথাগুলো কেমন যেন চিবিয়ে চিবিয়ে বলল নৌকার মাঝি। এতক্ষণ প্রায় স্থির হয়ে কথাগুলো শুনছিল হরিদাস, আর মাঝির প্রতিটা কথায় তার মনে সৃষ্টি হচ্ছিল এক প্রবল আশঙ্কা। শেষের কথাটা শুনে এবার ভয়ে ভয়ে সে বলল, এইসব তুমি কি বলছো? হ্যাঁ, এইসব কে তুমি? হ্যাঁ, তুমি কে? হ্যাঁ। এবার এক ঝটকায় মাঝি নিজের মুখ থেকে গামছাটা সরিয়ে ফেলতেই হরিদাসের চোখের সামনে উন্মোচিত হলো তার মুখটা। এ কি দেখছে হরিদাস? একটা মানুষের মাথা এমন শীর্ণকায় হয় নাকি? চোখের জায়গায় বসানো রয়েছে দুটো জ্বলন্ত কয়লার টুকরো। নৌকা এখন মাঝ নদীতে, সেখান থেকে পালাবার কোনো পথ নেই হরিদাসের। কিন্তু পালানো ছাড়া তার কোনো উপায় নেই, কারণ তার সামনেই বসে রয়েছে এক বিকৃত প্রেত মূর্তি। থরথর করে কাঁপতে থাকলো হরিদাস। এক পা করে পিছিয়ে গিয়ে হঠাৎ করে কিসের সঙ্গে পা বেঁধে পড়ে গেল নৌকার পাটাতনের ওপর। তাকিয়ে দেখলো একটা মানুষের রাত খাওয়া দেহ নৌকার পাটাতনের উপরে পড়ে। এতক্ষণ অন্ধকারে সেটা তার চোখে পড়েনি। ঠিক এই সময় হঠাৎই আকাশ বাতাস বিদীর্ণ করে বজ্রপাত শুরু হলো, আর সেই শব্দকে ছাপিয়ে সামনে দাঁড়ানো হাড়গিলের অট্টহাসিতে কেঁপে উঠল চারিদিক। এবার হরিদাস দেখল হাড়গিলের মাথার দুই পাশ থেকে আরো দুখানা মাথা ধীরে ধীরে বেরিয়ে এসেছে, একটা শিবরামের আর একটা কানাইয়ের। সে মাথা দুটো সম্পূর্ণ বেরিয়ে এসে চোখ মেলে তাকালো হরিদাসের দিকে। জোরে জোরে হাসতে হাসতে তারা বলল, আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে পালাই বাঁচবি ভেবেছিলি সরিয়ে? তোর কি মনে হয় তোরে আমরা সারি দিতাম? দেখ দেখ, আমরা ঠিক এসে দাঁড়াইছি তোর সামনে। এবারে তোরে কে বাঁচাবে হরি? এ কথা শোনার সাথে সাথে হরি বোধহয় কিছু একটা বলতে যাচ্ছিল। হঠাৎ দূর থেকে ভেসে এলো একটা মন্ত্রপাঠ। পরক্ষণেই মন্ত্রপাঠের উৎসের কথা ভেবে সর্বাঙ্গ শিউরে উঠল হরিদাসের। এই গ্রামেরই মানুষ হরিদাস, সেই ডাইনি বুনবতীর গল্পের সাথে বেশ ভালোভাবেই পরিচিত। সঙ্গে সঙ্গে তার চোখ দুটো কপালে উঠল। কি হতে চলেছে ততক্ষণে বুঝতে আর তার বাকি নেই। ধপ করে বসে পড়ল সে নৌকার পাটাতনের ওপর। এবার তার মুখের খুব কাছে হাড়গিলা তার নিজের মুখ আনতেই কানাইয়ের কণ্ঠস্বরটা ভেসে এলো।
নিজের মৃত্যুর সময় গুণা শুরু করি দে রে। আজই তোর মৃত্যুদিন। হরিদাসের শরীরটা এখন ভয়ানকভাবে কাঁপছে, কিন্তু সেই অবস্থাতেও কিছু একটা বলতে চাইল বোধ হয়। তবে তাকে এতটুকু সুযোগ না দিয়ে হাড়গিলার লোহার মতো শক্ত হাত দুটো সরাসরি চেপে বসল হরিদাসের গলায়। ক্ষণিকের অপেক্ষা, আর তারপরেই তার গলাটা সম্পূর্ণ মুচড়ে দিয়ে তার শরীর থেকে ছিঁড়ে আনল। হরির মুন্ডহীন রক্তাক্ত দেহটা কাঁপতে কাঁপতে ধপ করে নৌকার পাটাতনের ওপরে পড়ে গেল। ওদিকে হাতে ধরা মুন্ডুটা থেকে ঝরে পড়ছে রক্ত, তাজা রক্ত। হাড়গিলা সেই রক্ত চেটে নিয়ে সজোরে হরিদাসের মুন্ডুটা নদীর জলে ছুঁড়ে ফেলে দিল। পরের দিন সকাল, সূর্য তখনও ভালোভাবে ওঠেনি, কিন্তু নদী আর গ্রামের বাতাস এক শীতল ভয়ে থমকে আছে। মাঝি আর জেলেদের দল নদীর মাঝখানে একটা নৌকা ভাসতে দেখে এগিয়ে যায়। নৌকার ভেতর তারা যা দেখে তাতে তাদের আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। নৌকার ভেতর পড়ে আছে বিশ্বাসঘাতক হরিদাস সর্দার আর গ্রামেরই এক মাঝির ছিন্ন ভিন্ন দেহ। দুইজনেরই মাথা শরীর থেকে খুবলানো, তাদের শরীরে গভীর ক্ষতের চিহ্ন। মাংসের অনেকটাই যেন তুলে নেওয়া হয়েছে। সে দৃশ্য দেখে কেউ বিশ্বাস করতে পারছিল না যে মানুষ এমন কাজও করতে পারে। ওদিকে গ্রামের পাশে ইংরেজদের সেনা ছাউনিতে সকাল থেকেই নীরবতা। কোনো ঘোড়ার ডাক নেই, কোনো সেনার আনাগোনাও নেই। খবর পেয়ে ব্রিটিশ সেনারা সেখানে এসে ঢোকে। তাঁবুর ভেতর ক্যাপ্টেন রবার্ট হ্যামিল্টনের দেহ মেঝেতে পড়ে আছে। তারও ঘাট থেকে মাথা বিচ্ছিন্ন, বুকের পাঁজরগুলো যেন এক ভীষণ প্রতিহিংসায় কেউ একটা একটা করে ভেঙে দিয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার মুখের অবস্থা। তার মুখটা বীভৎসভাবে খোলা, যেন মৃত্যুর সময় তার শেষ আর্তনাদ মুখেই আটকে গিয়েছিল। এই দৃশ্য দেখি পুরো ইংরেজ মহলে হাহাকার পড়ে গেছিল। তাদের চোখের সামনেই এমন শক্তিশালী কাঁপতেন আর এক ধূর্ত বিশ্বাসঘাতকের এমন পরিণতি দেখে কেউ বিশ্বাসই করতে পারেনি। কেউ এর কারণ বুঝতে পারছিল না। কেউ বলছিল এই গ্রামের মানুষের কাজ, আবার কেউ বলছিল এটা কোনো প্রেতের কাজ। মাধুরী তার গল্প শেষ করল। মেদিনীপুরের কর্ণগড় গ্রামের পঞ্চানন বিশ্বাসের পুরনো বাড়ির এক কোণে বসে আছে মাধুরী সোরেন। তার বয়স প্রায় 70-এর কাছাকাছি। কুঁচকে যাওয়া চামড়া আর বয়সের ভারে নুইয়ে পড়া শরীর নিয়েও তিনি এক মনে গল্প বলে গেলেন। গল্পের শেষে তার মুখে ওঠা অভিব্যক্তি চারুর মনে ভয় জাগানোর জন্য যথেষ্ট। চারু এতক্ষণ এক মনে তার বলা ইতিহাস শুনছিল। মাধুরী সোরেন এই বাড়ির সর্বক্ষণের কাজের লোক, তবে চারুলতার চোখে তিনি শুধু একজন পরিচারিকা নন, যেন এক আপনজন। লন্ডনে জন্ম আর বেড়ে ওঠা চারু মাধুরীর সহজ সরল ব্যবহারে প্রথম দিন থেকেই মুগ্ধ। তবে আজ এই বর্ষার রাতের অন্ধকারে মাধুরীকে তার যেন একটু অন্যরকম ঠেকল। নীরবতা ভেঙে তাই চারু বলল, তাহলে সেদিন হাড়গিলাকে ডাইনি বুড়ি বুনবতী ফিরিয়ে নেয়নি? অন্ধকারে মাধুরী সামান্য নড়ে চড়ে বসল। তারপর বয়সের ভারে ভেঙে যাওয়া গলায় বলল, পেতমে তাকে ডেকে নেবেই ভেবেছিল বুনবতী, কিন্তু তার গভীর চিন্তে
তারে এই কাজ করতে বাধা দিয়েছিল। ভেবেছিল এই যুদ্ধের ইতি এখানে। কানাইয়ের বা শিবরামের মতো কত শত পরিবারের ছেলেপিলেদের এই ইংরেজরা সেদিন পায়ের তলায় টিপে মেরেছিল। বলেছিল এরা বেশি থাকলে আবার মাথা সারা দিয়ে উঠবে, আবার বিদ্রোহ ঘোষণা করবে বা তাদের বাপ মায়ের মৃত্যুর বদলা নেবে। এই ভয় সেদিন ওরা কাউরে সারেনি। আর এই কথা কান সবচেয়ে বেশি আঘাত করেছিল বুনবতীর মগজে। তাই সে সেদিন হারগিলারে ফিরায় নেয়নি। তারে আদেশ দিয়েছিল এই অত্যাচারে ভাগ নেয়া মানুষগুলোর বংশ ধ্বংস করতে। কিন্তু তাদের খুঁজে পাওয়া কি এতটা সোজা? ভাঙা গলায় মাদুরী কেমন যেন হেসে উঠল, তারপর বলল, দিদিমণি, তাই তো হারগিলা আজও মুক্তি পায়নি। সে থাকি গেছে এই কর্ণগড়ের বনে বাদারে, সে থেকে গেছে এই কর্ণগড়ের বাতাসে। আজও এই বাতাসে সেই জুয়ারদের রক্তের গন্ধ পাওয়া যায়। তাদের অতৃপ্ত আত্মা আজও নিজেদের প্রতিশোধের অপেক্ষায় মুখিয়ে আছে। তাই হারগিলারও যে মুক্তি নাই দিদিমণি, মুক্তি নাই। সে এখনো ওই হ্যামিল্টনের বংশধরদের খুঁজি বেড়াচ্ছে। তাদের নামেরই তার শান্তি নাই। অন্ধকারের দিকে একবার চোখ বুলিয়ে নেয় চারু। দূরে মাঠের ওপর সহস্র জোনাকি খেলা করছে। তাদের টিমটিমে আলোয় মাঠটা যেন এক রহস্যময় ক্যানভাস। সেই আলোর রেখায় ভর করে চারুর মন উড়ে যায় এক ইতিহাসের পাতায়। এক বীরাঙ্গনা নারী হাতে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছেন। তার পাশে বহু মানুষ, কারো হাতে কাস্তে, কারো হাতে কুড়ুল, তো কারো হাতে বর্ষা। সকলেই রানীমার এক নির্দেশের অপেক্ষায় তার দিকে চেয়ে। নির্দেশ পেলেই তারা বাঘের মতো ঝাঁপিয়ে পড়বে সামনে থাকা সশস্ত্র ইংরেজ বাহিনীর ওপর। তাদের চোখে প্রতিশোধের আগুন, স্বজন হারানোর বেদনা আর সম্মান ফিরে পাওয়ার তীব্র খিদে। তাদেরকে থামানো আজ কঠিন। তাদের আর প্রাণের ভয় নেই, জীবনের আকাঙ্ক্ষাও নেই। কিন্তু হায়, বন্দুকের গুলির সামনে তারা বেশিক্ষণ টিকতে পারে না। একে একে মাটিতে লুটিয়ে পড়ে। তবে তারা হার মানেনি। একজন মাটিতে লুটিয়ে পড়লে অন্যজন তার জায়গা নেয়। তারা হার মানেনি, আর কোনোদিনও মানবে না। তাই তো তারা আজও নিজেদের হারানো সম্মানের খোঁজে এই কর্ণগড়ের আকাশে বাতাসে হাত রেড়ে চলেছে। শত্রুর বংশকে নির্বংশ না করা পর্যন্ত তাদের মুক্তি নেই। আচ্ছা মাদুরী, আমাকেও কি তবে ওই হারগিলাই মারতে এসেছিল? কিন্তু আমি তো তার... আজ অনেক রাত হলো, চলো ঘুমাবে। চলো, রাতের বেলা আর এসব শুনে কাজ নেই দিদি, চলো। মাদুরীর চোখ ছলছল করে ওঠে। মনে মনে একটা বেদনা অনুভব করে সে, কিন্তু মুখে কিছু বলে না। চুপচাপ কিছুক্ষণ চারুর দিকে তাকিয়ে থেকে নিজের কুঁজো শরীরটাকে টেনে তোলে। তারপর উঠে দাঁড়িয়ে দরজার দিকে এগিয়ে যায়। চারু আবার একটা প্রশ্ন করে, আচ্ছা মাদুরীমা, তুমি আমাকে ফুলমণিদের গ্রামে যেতে বারণ করেছিলে কেন?
দরজার কাছে গিয়ে মাদুরী থমকে দাঁড়ায়। পিছনে না ফিরেই সে একটু কঠিন স্বরে বলে, কারণ আছে দিদি, কারণ আছে। আর সব প্রশ্নের উত্তর না চাওয়াই মঙ্গল। মাদুরী ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে যেতেই অদূরে জঙ্গলের ভেতর একজোড়া চোখ দপ করে জ্বলে ওঠে, পরক্ষণেই নিভে যায়। না, ও কোনো জোনাকির আলো নয়। এই চোখে লেগে আছে বহু যুগের প্রতিশোধের ক্ষুধা। আজ আবারও সকলের অলক্ষ্যে এতদিন পর জেগে উঠেছে সে, তার কোনো মহৎ উদ্দেশ্য সাধন হেতু। ঠিক রাত ৩টের সময় দালানের ঘড়িতে ঢং ঢং করে শব্দ হতেই থেমে গেল ঘড়ির কাঁটা দুটো। সারা বাড়ি এখন নিদ্রামগ্ন। ওদিকে নিজের ঘরে ঘুমে আচ্ছন্ন চারুও। একটু আগেই বেশ কয়েক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে। বাইরের বাতাস শীতল। হঠাৎই একটা এলোমেলো জলো বাতাস এক ঝটকায় খুলে দিল চারুর ঘরে জানলা। একটা ঘন কালো ছায়া সকলের অলক্ষ্যে সূক্ষ্ম জলকণার মতো এসে ঢুকল চারুর ঘরের ভেতর। তারপর সে গিয়ে দাঁড়ালো চারুর মাথার কাছে। এই সময় ঘরের মোমবাতিটাও দপদপ করতে করতে নিভে গেল। সারা ঘর ছেয়ে গেল এক অন্ধকারের আস্তরণে। মাথার কাছে দাঁড়িয়ে থাকা সেই সূক্ষ্ম দেহটা এক দৃষ্টে এখন তাকিয়ে আছে চারুর দিকে। হঠাৎই তার চোখের মণি দুটো স্ফুলিঙ্গের ন্যায় জ্বলে উঠল। সঙ্গে সঙ্গে একটা ক্ষীণ গলায় মন্ত্রোচ্চারণের শব্দে ঘুম ভেঙে গেল চারুর। চোখ খুলল বটে, কিন্তু তাও যেন ঘুমটা কিছুতেই কাটতে চাইছে না। জোর করে চোখের পাতা টেনে খোলার চেষ্টা করে চোখটা সামান্য ফাঁক করল সে। তাতেই দেখল সারা ঘরটা যেন একটা ধোয়ার কুণ্ডলি বেষ্টন করে আছে। একবার নিজের আশপাশটা ভালো করে চেয়ে দেখতেই ধক করে উঠল বুক। বেশ আশ্চর্যজনকভাবে সে আবার এসে দাঁড়িয়েছে সেই স্বপ্নে দেখা বট গাছের নিচে। ঘন অন্ধকারে মোড়া জঙ্গলের নিস্তব্ধতা ভেঙে ভেসে এলো একটা ঘোড়ার খুঁড়ের শব্দ। কালো মেঘে ঢাকা আকাশটা যেন আরো গম্ভীর হয়ে উঠেছে। বিশাল একটা গাছের নিচে এসে থামল একদল ঘোড়সাওয়ার। তাদের নেতা একজন উচ্চ মার্গের সাহেব। এক লাফে ঘোড়া থেকে নামল সে। পেছনে দড়ি দিয়ে টেনে আনা হয়েছে কিছু গ্রামবাসীকে। তাদের সুঠাম শরীরে ক্ষত চিহ্ন, রক্ত ঝরছে, কিন্তু তাদের চোখে মুখে কোনো ভয় নেই। সাহেব তাদের সামনে এসে হুঙ্কার দিল, তোমাটিকে রানীমার ঠিকানা বলো, টেল মি, তাহলেই তোমাদের মুক্তি। তারা নির্বিকার। এই উদ্ধত্ত দেখে সাহেব রেগে গেল আরো। তোমরা জানো না কি ভুল করিয়াছ। তোমাটিকে এখনই এই গাছের সাথে ঝোলাইয়া দিতে পারি। দেখো, উপরে একবার দেখো। তারা উপরে তাকিয়ে দেখল সারি সারি মানুষের ঝুলন্ত দেহ। কিছুক্ষণের জন্য সকলের মধ্যে বিষাদের ছায়া নেমে এলো, কিন্তু ওদের মধ্যে দুইজনের ঠোঁটে লেগে রয়েছে একটা বাঁকা হাসি। এই দেখে সাহেব আরো রেগে গিয়ে চাবুক দিয়ে তাদের আঘাত করতে শুরু করলো। চাবুকের আঘাতে তাদের শরীর থেকে রক্ত ঝরে বৃষ্টির জলে মিশে মাটিতে ছড়িয়ে পড়ছে। তাই দেখে সেই দুইজনের একজন বলল, দেখলি সাহেব, মোদের রক্ত ধরিত্রী মাতা শুষে নিচ্ছেন।
মোরা চুয়ার। এই রক্ত আমাদের দেশের মাটির। আমাদের একজনকে মারলে হাজার হাজার চুয়ার জেগে উঠবে। সাহেব রাগে ফেটে পড়ে আদেশ দিলেন, ইহাদিগকে এখনই ফাঁসিতে ঝোলাইয়া দাও। সিপাহীরা সবার আগে সেই দুইজনকে ফাঁসিতে ওঠালো। ফাঁসির দড়িতে ঝোলার মুহূর্তে শিবরাম বলল, আমরা মরতে ভয় পাই না। আমাদের এই যুদ্ধ, আমাদের পর রানীমা লড়বেন। বন্দে মাতারাম, বন্দে মাতারাম, বন্দে মাতারাম। তারপর তাদের দেহ দুটো শূন্যে ঝুলে পড়ল। সঙ্গে সঙ্গে সাহেবের পিস্তলও গর্জে উঠল। সামনে দাঁড়িয়ে থাকা বাকি সবাইকে দেখে সাহেব অট্টহাস্য করে বলল, কাল সকালে শিবরাম আর কানাইয়ের দেহ দুটা উহাদের গ্রামে পাঠাইয়া দাও। গ্রামবাসীরা দেখুক বিদ্রোহ করিলে কেমন ফল ভোগ করিতে হয়। এমন সময় হঠাৎই বিদ্যুতের ঝলকে ঘোড়ার উপরে বসে থাকা সাহেবের মুখটা এক মুহূর্তের জন্য যেন স্পষ্টভাবে দেখতে পেল চারু। পরক্ষণে আলো নিভে গেল। সেই ক্ষণিকের দর্শনে চারু সেই মুখের সাথে কারো একটা মুখের মিল খুঁজে পেয়েছে যেন, কিন্তু সেই মুহূর্তে দাঁড়িয়ে কার মুখের সাথে মিল আছে সেটা স্পষ্ট করে মনে পড়ল না চারুর। ঘুম ভেঙে ধর্মর করে উঠে বসল চারু। আবার সে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে, কিন্তু কাল রাতের স্বপ্নে অনেকগুলো বিষয় যেন স্পষ্ট হয়ে গিয়েছে তার কাছে। ইংরেজদের বিরুদ্ধে চুয়ারদের সেই বিদ্রোহ আর তাদের সাহসিকতার গল্পে। তবে এখনো কয়েকটা কাজ বাকি আছে তার হাতে, আর মাত্র কয়েকটাই দিন। তারপরেই তাকে রওনা দিতে হবে কলকাতার জন্য। 3 দিন পরেই স্বাধীনতা দিবস। তার নিজের তৈরি পাঠশালায় এবার উঠবে দেশের পতাকা। ছোট থেকে বিদেশে থাকলেও বাঙালি আদব কায়দায় মানুষ হয়েছে চারু। দেশের প্রতি টান, দেশের মানুষের জন্য অগাধ ভালোবাসা, এসবই তার মায়ের সূত্রে পাওয়া। ঘুমের আগে বহুবার মায়ের মুখে তাদের গ্রামগঞ্জের নানা গল্প শুনত সে। বাংলা ভাষায় সামান্য টান থাকলেও সে বাংলাটা বেশ ভালোই বলতে পারে। এখানে আসা স্তক, তাই সমস্ত শহুরে পোশাক ত্যাগ করে সাদামাটা চুড়িদারকেই সে আপন করে নিয়েছে। চোখে উঠেছে পুরু চশমা, হয়েছে এ গ্রামের ভালো দিদিমণি। কলকাতায় চলে গেলেও এই পাঠশালাকে কোনোভাবেই মরতে দেবে না সে। এ তার মায়ের জন্মভূমি, এর সাথে নারীর টান তো থাকবেই। যদিও এখানে ফিরে আসায় তার দাদু কেন যে একেবারেই খুশি নন, এখন সেটা সে কিছুটা হলেও আন্দাজ করতে পারছে। গতকাল রাতের স্বপ্নটা যেন অনেক কিছু পরিষ্কার করে দিয়েছে, তবে এখনো আরো কিছু রহস্য রয়েও গিয়েছে, আর সেগুলোর নিষ্পত্তি করতে আজ তাকে বেরোতে হবে। সারাদিন নানা কাজের মধ্যে দিনটা আজ কাটল চারুর। ফুলমণির সাথে আজ আর দেখা হয়নি তার, আর সেই কারণেই খবরটা সে পায়নি। সেই দুঃসংবাদটায় তীরের মতো এসে বিঁধল ঠিক সন্ধেবেলা। সারাদিনের ধকলে চারু একটু ঘুমিয়ে পড়েছিল। এমন সময় একটা হাঁক ডাকের শব্দে তার ঘুমটা ভাঙে। দিদি গো, কোথায় আছো গো দিদি? কোথায় আছো তুমি? বাঁচাও গো দিদি, বাঁচাও, বাঁচাও। কান পাততেই বুঝল, আরে এ তো সোনামণির গলা। সে দ্রুত পায়ে এগিয়ে গেল সিঁড়ির দিকে। নিচে নামতেই দেখল উঠোনে বসে আছে ফুলমণির মা সোনামণি। কোনো এক অজানা যন্ত্রণায়
সে সমানে কেঁদে চলেছে। চারুকে দেখে এবার সে চোখের জল মুছতে মুছতে ছুটে এলো তার দিকে। তারপর তার হাত দুটো জড়িয়ে ধরে হাঁপাতে হাঁপাতে বলল, ও দিদি গো, ও দিদি, ফুলমণিরে বাঁচাও গো, বাঁচাও দিদি, আমার মেয়েটারে বাঁচাও। ও ছাড়া যে আমার আর কেউ নেই গো, ও ছাড়া আমার কেউ নেই। কথাটা শুনে চারুর বুকটা ধক করে উঠল। সে সোনামণির দুই কাঁধ ধরে ঝাঁকিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে ফুলমণির? সোনামণি কিন্তু একভাবে কেঁদে চলেছে। চারু তার কাঁধ ধরে আরো একটা মোক্ষম ঝাঁকুনি দিয়ে বলল, কি হয়েছে কি ফুলমণির, বলবে তো? এবার যেন একটু সম্বিত হলো সোনামণির। চোখ মুছতে মুছতে সে যা বলল তা কিছুটা এই রকম। আজ সকালে ফুলমণি আর সকলের সাথেই খেলছিল। খেলতে খেলতে সে নাকি হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যায়। তাকে তুলে তার মা চোখে মুখে জল দিতে গিয়ে দেখে তার চোখ জোড়া কেমন উল্টে গিয়েছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। সঙ্গে সঙ্গে গ্রামের সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। ডাক্তার চিকিৎসা শুরু করে, কিন্তু রক্ত দিতে গিয়ে জানা যায় তার শরীরে এমন একটা রক্ত বইছে যা সহজে পাওয়া যায় না। হাসপাতাল থেকে নাকি যতটা ব্যবস্থা করা সম্ভব ছিল তা তারা করেছে। এখন আরো রক্তের দরকার। কথাটা কানে যেতেই ধপ করে বসে পড়ল চারু। ফুলমণির সেই শ্যামলা ডাগর চোখের মায়া ভরা মুখটা তার চোখের সামনে ভেসে উঠল। জল উপচে পড়ল তার চোখে। খানিক চুপ করে বসে থেকে সে উঠে দাঁড়ালো। সোনামণির হাত ধরে দৃঢ় কণ্ঠে বলল, এখনই এখনই হাসপাতালে যেতে হবে আমাদের সোনামণি। আমি আর সকলকে হারিয়েছি, আমি ফুলমণিকে হারাতে পারবো না। রাত গভীর। গ্রামের হাসপাতালে পাশাপাশি দুটো বিছানায় দুজন শুয়ে। এইবারে আর ঈশ্বর চারুর উপর নির্দয় হয়নি। হাসপাতালে এসে সে জানতে পারে ফুলমণির শরীরে বয়ে যাওয়া সেই বিরল রক্ত তার শরীরেও বইছে। তাদের দুইজনের গ্রুপ এক। তাই তো আর দ্বিতীয়বার ভাববার প্রয়োজন মনে করেনি চারু। ডাক্তারও সঙ্গে সঙ্গে ব্যবস্থা করে দিয়েছিল। আজ অনেকটাই রক্ত দিয়েছে সে ফুলমণিকে। আশা করা যায় ফুলমণি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। ফুলমণির দিকে চেয়ে চেয়ে এসবই ভাবছিল চারু। আজ চোখের কোণে সৃষ্টি হওয়া জলের বিন্দুটা যেন বাঁধই মানছে না। বারবার বাঁধ ভেঙে গড়িয়ে পড়ছে অশ্রুধারায়। বিছানার উপর একটু একটু করে উঠে বসল সে। এতটা রক্ত একবারে দেওয়ার ফলে শরীরটা বেশ একটু দুর্বল তার। এই সময় একজন ডাক্তারকে ঘরের ভেতর মৃদু পায়ে ঢুকতে দেখল চারু। তাকে দেখে সামান্য স্বাভাবিক হলো সে। হাসপাতালের ক্ষীণ আলোতে ডাক্তারবাবুর মুখটা দেখা যাচ্ছে না। এমন সময় হঠাৎ একটা দমকা বাতাস সামনে থাকা জানলাটা খুলে দিল। বাইরে থেকে বৃষ্টির ফোঁটা এসে ক্রমাগত ঘরে প্রবেশ করতে থাকল। চারু দেখল ডাক্তারবাবু ধীরে ধীরে গিয়ে দাঁড়িয়েছেন ফুলমণির বিছানার সামনে। পরম স্নেহে হাত বুলিয়ে দিচ্ছেন ফুলমণির মাথায়। চারু তার বিছানায় বসেই বলল, থ্যাঙ্কস ডক্টর, আপনি না থাকলে। কথাটা শেষ করতে পারে না চারু। আর তার জন্য দায়ী তার সামনের দৃশ্য। এতক্ষণ দুহাত মুঠো করে মাটির দিকে তাকিয়ে চুপচাপ দাঁড়িয়েছিল ডাক্তার। এখন তার শরীরটা মৃদু মৃদু কাঁপছে। আর সেই অবস্থাতেই সে এক অদ্ভুত ভঙ্গি করে ঘাড় এদিক ওদিক ঘোরাতে ঘোরাতে এক ঝটকায় মুখটা তুলল। তারপর ঘাড় বেঁকিয়ে অদ্ভুত কায়দায় চাইল চারুর দিকে। চারু দেখল ডাক্তারের চোখে মণি বলে কিছু নেই, পুরোটাই সাদা। প্রচণ্ড ভয়ে বিছানার সাথে সেঁধিয়ে গেল চারু। চিৎকার করতে গিয়ে অনুভব করল সেই আগের দিনের মতোই
আবারও তার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। আরও দেখল হঠাৎ করেই হাসপাতালের ঘরের মধ্যে একরাশ কুয়াশা ঢুকে এসেছে কোথা থেকে যেন। চারপাশের সমস্ত শব্দ একটু একটু করে তলিয়ে যাচ্ছে। না না, চারপাশ তলিয়ে যাচ্ছে না। চারুর মনে হচ্ছে এই ঘর সমেত সে তলিয়ে যাচ্ছে নরকের কোনো এক নিঃসীম অন্ধকারে। একটা পচা দুর্গন্ধে ভরে উঠছে চারিদিক। চারু দেখল ডাক্তার এক দৃষ্টে চেয়ে আছে তারই দিকে। তার চোখের ভেতর দিয়ে ওই দৃষ্টি যেন তার আত্মাকেও গিলে খেতে চায়। এবার হঠাৎ ডাক্তারের শরীরটা এক লাফে দেওয়ালের ওপরে গিয়ে পড়ল। তারপর টিকটিকির মতো দেওয়াল বেয়ে সেটা উঠে গেল সিলিংয়ের দিকে। আর সেই সাথে ডাক্তারের শরীরটা বদলে যেতে থাকলো। প্রথমে জামা কাপড়, তারপর একে একে গায়ের চামড়া খসে পড়ে বেরিয়ে পড়ল একটা অস্থি সর্বস্ব চেহারা। চারু সেই রাতে ধান ক্ষেতের মধ্যে যাকে দেখেছিল, এই সেই অস্থি চর্মসার হাড়কিলা। মুখে একটা বিকট শব্দ করতে করতে সিলিং বেয়ে ঠিক চারুর মাথার উপর এসে থামল মূর্তিটা। চারুর ভয়ার্ত চোখ দুটো একভাবে অনুসরণ করে চলেছে তাকে। সিলিংয়ে শরীরটাকে বাঁধিয়ে ঘাড় বেঁকিয়ে বিভীষিকাটা চাইল চারুর দিকে। এক পৈশাচিক হাসিতে তার মুখ থেকে লম্বা জিভটা হিলহিলে সাপের মতো বেরিয়ে এলো। পর মুহূর্তে সে লাফিয়ে পড়ল চারুর বিছানার ওপর। শিকার এখন তার একেবারে হাতের মুঠোয়। একটা ভয়ঙ্কর হুঙ্কার ছেড়ে এগিয়ে এসে চারুর মাথাটা চেপে ধরল দেওয়ালের সাথে। কর্কশ গলায় বলল, কি ভেবেছিলি তুই বেশি যাবে এত সহজে? তোদের মারতে না পারলি যে আমাদের মুক্তি নেই। আজ তোরে শেষ করে মুক্ত হব আমি। হাড়কিলা তার অস্থি সর্বস্ব হাত দিয়ে ধীরে ধীরে চারুর মাথা একদিকে মুড়িয়ে দিতে উদ্যত হল। তবে পরক্ষণে থেমে গেল হাড়কিলা, কারণ চারপাশের কুয়াশার অন্ধকার চিরে ধেয়ে এসেছে সেই মন্ত্র পাঠের ভাঙা কণ্ঠ। ধীরে ধীরে মাথা ঘোরালো হাড়কিলা। হতবিহল চারুও দেখল হাড়গিলার পিছনে কখন যেন এসে দাঁড়িয়েছে মাদুরী মা। চারু চোখ ঘুরিয়ে তার দিকে তাকাতেই দেখতে পেল মাদুরী মায়ের মুখটাও ধীরে ধীরে কেমন বদলে যাচ্ছে। এবার তার মুখ থেকে বেরিয়ে এলো একটা খ্যানখ্যানে কণ্ঠস্বর। এক নাগারে মন্ত্র পাঠ করতে শুরু করলো সে। প্রাণীনস্য দৃষ্টি অন্ধকারের আকার, প্রেত চক্র সগর ঘূর্ণন কালের অসার, দেহের মায়া ছিন্ন আত্মার প্রস্থান, অনাদি রহস্যের জঠরে মৃত্যুর সম্মান। ওম মনুষ্য শান্তি আত্মা নিয়ন্ত্রণম চিত্তস্য স্থিরতা চ। সেই মন্ত্র পাঠের জেরে এই হাড়গিলার মাথার দুই পাশ থেকে আরো দুটো মুখাবয়ব বেরিয়ে আসলো। এ দৃশ্য দেখে প্রচন্ড ভয় চিৎকার করে উঠল চারু। হাড়গিলা মাদুরীর দিকে ফিরে বলল, বুড়িমা, বুড়িমা, আমাদের কাজ আমাদের সম্পূর্ণ করতে দে, না হলে আমাদের মুক্তি নেই। কথাটা বলার সাথে সাথেই মাদুরী তার খ্যানখ্যানে গলায় বলল, যে ভুল আমি সহস্র বছর আগে করেছিলাম তা আমি কিছুতেই আর তোদের করতে দিতে পারিনি। তাই তো আমি আজ অবধি এই বাড়ির সেবা করে চলেছি।
সেই যেদিন থেকে এই বাড়ির মেয়ে জন্ম নিয়েছে সেই দিন থেকে আমি এই বাড়িতে আশ্রয় নিয়েছিলাম, কারণ আমি জানতাম আমার করা একটা ভুল অনেক নিরপরাধ মানুষের প্রাণ নিয়ে নেবে। চারুর এবার আবারও একটা ধাক্কা খাওয়ার পালা। এত আতঙ্কের মধ্যেও তার মাথাটা আশ্চর্যভাবে ঠিকঠাক কাজ করছে, আর তাই হয়তো সে বুঝতে পারল ধান ক্ষেতের অন্ধকারে দেখা সেই ছায়া মূর্তি আসলে মাধুরী। কাল রাতে এই মাধুরী তাকে মন্ত্র বলে সবটা দেখিয়েছে স্বপ্নের মধ্যে। মাধুরী আর কেউ নয়, সেই ডাইনি বুড়ি বুনবতী। সেই এতদিন মাধুরীর রূপ ধারণ করে তাকে সবকিছু থেকে বাঁচিয়ে এসেছে। পুনরায় হাড়গিলার হুঙ্কারে চিন্তার জাল ছিঁড়ল চারুর। হাড়গিলার শক্তি এখন অনেক অংশে বেড়েছে, তাই বুনবতীর মন্ত্রের বাঁধন বেশিক্ষণ কাজ করল না। হাড়গিলা প্রবল এক আক্রোশে হুঙ্কার করে এক ঝটকায় বুনবতীকে ছুঁড়ে ফেলে দিল। দেওয়ালে গিয়ে আছড়ে পড়ল তার শরীরটা। আবারও সে মুখ ঘোরালো চারুর দিকে। চারু তখন ঠকঠক করে কাঁপছে। হুঙ্কার ছেড়ে সেই বিভীষিকা ধেয়ে গিয়ে পুনরায় চেপে ধরল চারুর গলা। আবারও হাড় সর্বস্ব হাত দিয়ে চারুর মাথাটা ধরে এবার এক ঝটকায় ঘুরিয়ে দিতেই যাবে, অমনি থমকে গেল। না, এবার কোনো মন্ত্রপাঠ তাকে থামায়নি। সে থেমেছে নিজে থেকে। শিকারকে হাতের মুঠোয় পেয়েও এত বছর ধরে প্রেত যন্ত্রণা ভোগ করা শিবরাম আর কানাইয়ের আত্মা, যা ওই হাড় গিলে হয়ে আজ তার শেষ প্রতিশোধ নিতে এসেছিল, সে ওভাবে থেমে গেল কেন? ও কি, হাড়গিলের চোখের ওই উদগ্র প্রতিহিংসার আগুনটা হঠাৎ করে কাঁপতে আরম্ভ করেছে যে, একটু একটু করে যেন নিভে যাচ্ছে সেটা। হাড়গিলা চারুকে ছেড়ে দিয়ে দুই পা পিছিয়ে এলো। হাড়গিলার দেহে থাকা শিবরামের মাথাটা ধীরে ধীরে ফিরে চাইল ফুলমণির পানে। নিষ্পাপ শিশুটা অঘরে ঘুমোচ্ছে। সেদিকে তাকাতে শিবরামের চোখ বিস্ফারিত হল। এসব কি দেখছে সে? কোনো এক মন্ত্র বলে ফুলমণির মুখের ওপরে ভেসে উঠেছে শিবরামের নিজের মুখের প্রতিচ্ছবি, ঠিক যেমন তার হাতের মুঠোয় থাকা শিকার চারুর মধ্যে একটু আগেই সে দেখেছে ফুলমণির মুখ। হাড়গিলা আবারও ফিরল চারুর দিকে। ওই তো চারুর মুখের ভেতর সে দেখতে পাচ্ছে, পরিষ্কার দেখতে পাচ্ছে তার নিজের রক্তের ফুলমণিকে। তোর বাড়ির মেয়েরে এই মেয়েটা রক্ত দে বাঁচিয়েছে, এখন তোর বাড়ির মেয়ের শরীরে ও বইছে এই মেয়ের রক্ত, যারে তুই মেরে তোর প্রতিশোধ নিতে চাস। এখন যা যা, তারেও মেরে ফেল গিয়ে দেখি, যা দেখি কেমন পারিস, যা। পারবি তো? পারবি? কথাটা শোনার সাথে সাথেই ঘরের বাতাসে হঠাৎ করেই একটা পরিবর্তন ঘটল যেন। চারপাশের কুয়াশা ঢাকা অন্ধকার কেটে গিয়ে হাসপাতালের ঘরটা পুনরায় ফিরে এলো বাস্তবের মাটিতে। বেজায় আশ্চর্য হয়ে চারু দেখল হাড়গিলার অগ্নিগোলকের ন্যায় চোখ জোড়ায় এখন জল। সে তার দুই হাত আকাশের পানে তুলে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। এই কান্নাতে যেন লুকোনো ছিল বহুদিনের এক বুক ফাটা আর্তনাদ, এক অসহায় তীব্র চিৎকার, নিজের পরিবারকে অসময়ে হারানোর এক তীব্র যন্ত্রণা আর হাহাকার, এবং একই সাথে
আজ আবার তাদের নতুন করে খুঁজে পাওয়ার খুশি। আর কার উপর প্রতিশোধ নেবে সে? তার রক্তের ফুলমণিকে সে যে এখন চারুর মধ্যে দেখতে পাচ্ছে। শেষবারের মতো গলা ছেড়ে হুঙ্কার করে উঠল হারকিলা। চারুর চোখের সামনে ধীরে ধীরে একটা কালো ধোঁয়ায় পরিণত হলো হারকিলার পৈশাচিক শরীরটা। তারপর প্রবল বেগে সেটা ছুটে বেরিয়ে গেল জানলা দিয়ে। চারুর চোখেও জল। সে চাইল বুনবতীর পানে। সেই ভয়ানক ডাইনি বুড়ির মধ্যে শেষবারের মতো মাধুরীর মুখটা দেখতে পেল সে। কিন্তু এ কি? ডাইনি বুড়ির দেহটাও যেন ধীরে ধীরে বেশ কয়েকটা সূক্ষ্ম কণায় পরিণত হয়ে মিলিয়ে যাচ্ছে বাতাসে। চারুর দৃষ্টি তখন কৃতজ্ঞতার অশ্রুতে ঝাপসা। যে মানুষটা এতদিন ধরে তাকে নীরবে আগলে রেখেছিল, গ্রামের এই অভিশাপ থেকে তাকে বাঁচিয়েছিল, সে আজ চিরতরে চলে যাচ্ছে। মাধুরী মা শুধু একজন পরিচারিকা ছিলেন না, তিনি ছিলেন একজন অদৃশ্য রক্ষাকর্ত্রী, যার নীরব ভালোবাসা আর আত্মত্যাগ আজ চারুর জীবনের নতুন অর্থ দিয়েছে। যে স্নেহ আর মায়া এতদিন তার চারপাশে এক অদৃশ্য প্রাচীর গড়ে তুলেছিল, তা আজ এক লহমায় ভেঙে গেল। টপ টপ করে জল ঝরতে লাগলো চারুর চোখ দিয়ে। সে চিৎকার করে কিছু একটা বলতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বার হলো না। শুধু মনের মধ্যে বারবার ভেসে উঠল মাধুরী মায়ের বলা সেই কথাগুলো। আমি জানতাম আমার করার একটা ভুল অনেক নিরপরাধ মানুষের প্রাণ নিয়ে নেবে। আজ চারু বুঝল মাধুরী মা কেন তাকে এত ভালোবাসতেন, কেন তার প্রতিটা পদক্ষেপে সতর্ক থাকতেন। আসলে মাধুরীর জীবনের একমাত্র লক্ষ্য ছিল চারুকে রক্ষা করা, কারণ চারুই ছিল তার ভুলের একমাত্র প্রায়শ্চিত্ত। চারু আজ শুধু একজন ডাইনি বুড়িকে দেখল না, সে দেখল এক মাকে, যিনি নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে গিয়ে শত শত বছর ধরে কষ্ট পেয়েছেন, অপেক্ষা করেছেন আজকের দিনের। পরের দিন সকালে নিজের ঘরে বসে কাল রাতের ঘটনাগুলো ভাবছিল চারু। ঠিক সেই সময় একটা কণ্ঠস্বরে ঘোর কাটল তার। তুমি ফুলমণিকে রক্ত দিয়েছ শুনলাম। তিনি কখন যেন চারুর অজান্তেই ঘরে প্রবেশ করেছেন। হ্যাঁ দাদু, এতে ওর প্রাণ বেঁচে যাবে। তারপর আমি ওকে কলকাতায় নিয়ে গিয়ে ওর চিকিৎসা করাবো। চারুর দিকে না তাকিয়েই ধীরে ধীরে জানলাটার সামনে গিয়ে দাঁড়ালেন পঞ্চানন বাবু। বাইরে থেকে একটা আর্দ্র বাতাস এসে লাগছে তার গায়ে, তাতে তার গায়ের সাদা পাঞ্জাবিটা মৃদু মৃদু নড়ছে। জানি না সেটা ঠিক করলে কিনা দিদি ভাই, কারণটা আমি তোমাকে এতদিন বলিনি। ঠিক যে কারণে তোমাকে আমি এখানে আসতে বারণ করেছিলাম, এটাও ওই একই কারণে। আমি রক্ত দিতে পারবো না, কারণ আমার শরীরে বইছে হ্যামিল্টনের রক্ত। এবার অবাক হওয়ার পালা পঞ্চানন বাবুর। চকিতে চারুর দিকে ফিরে চাইলেন তিনি। তার মুখ থমথমে, কেবল এক অবাক দৃষ্টিতে চেয়ে আছেন তার নাতনির পানে। চারু বলে চলল, ছোট থেকে মা আমাকে মানুষ করেছিল, বাবাকে আমি চিনতামই না, তাই বাবার মুখটা আমার মনে নেই। কিন্তু ছোটবেলায় বাড়িতে দু একবার ওনাকে আসা যাওয়া করতে দেখেছিলাম আমি, তাই মনের কোনো গভীরে হয়তো ওনার মুখটা আঁকা রয়ে গিয়েছিল। কাল রাতে আমি আমার সেদিনের দেখা স্বপ্নটা পুরোটা দেখেছিলাম। জানি না
কোন মন্ত্র বলে আমি তা প্রত্যক্ষ করেছিলাম। সেখানে আমি প্রথম হ্যামিল্টনকে দেখি। ভীষণ আবছা ছিল সেটা। আমার সন্দেহ হয় আমি কাল একবার পোস্ট অফিসে গেছিলাম একটা আন্তর্জাতিক ফোন করতে। আমি আমার বাবার বংশ পরিচয় জানতে ফোনটা করেছিলাম। আমার বাবা তার মা মেরি অ্যাটকিনসনের পদবি ব্যবহার করেন, কিন্তু আসলে ওনার পিতৃ পরিচয় হল হ্যামিল্টন। আমার পিতামহের নাম হেনরি হ্যামিল্টন। উনি কোনোভাবে এই হ্যামিল্টন সাহেবেরই বংশের মানুষ। তাই সেই সূত্রে আমিও হ্যামিল্টন পরিবারেরই একজন। সম্ভবত আপনিও তা জানতে পেরেছিলেন, তাই না দাদু? পঞ্চানন বাবু মাথা নেড়ে সমর্থন জানালেন চারুকে। তারপর বললেন, সন্তান যদি একটা পছন্দ বহির্ভূত কাজ করে তাহলে তার উপর অভিমান হওয়া স্বাভাবিক, কিন্তু তার চেয়ে বড় জিনিস ছিল তার নিরাপত্তা। তাই আমি লন্ডনে লোক মারফত খবর নিয়েছিলাম ছেলেটির সম্বন্ধে। তাতেই এই ভয়ঙ্কর সত্যটি উঠে আসে আমার কাছে। তারপর তুমি হলে দিদি ভাই। সে খবর তোমার মা আমাকে জানিয়েছিল, কিন্তু তাতে তার কিছু ফারাক না পড়লেও খবরটা শুনে আঁতকে উঠেছিলাম আমি। নাতনির জন্মের খবরে আনন্দ করার জায়গায় একটা আশঙ্কায় কেঁপে উঠেছিল আমার বুক। আমি তখনই তোমার মাকে এখানে আসতে বারণ করে দিই, কিন্তু সে আমায় ভুল বুঝেছিল। তবে সেদিন তোমাকে দেখে আমি বেশ খুশি হয়েছিলাম। আবার তোমাকে বাঁচাতেও চেয়েছিলাম গ্রামের এই অভিশাপ থেকে। চারু বিছানা ছেড়ে উঠে গেল দাদুর কাছে। দাদুর গায়ে হাত দিয়ে খুব শান্তভাবে বলল, আমি সব বুঝতে পেরেছি। আমি আপনাকে ভুল বুঝিনি, আর অভিশাপও শেষ হয়েছে দাদু। পঞ্চানন বাবু চকিতে ঘুরে তাকালো চারুর দিকে। চারু সম্মতিসূচক ভঙ্গিতে মাথা নাড়িয়ে গতকাল রাতের সমস্ত ঘটনা সংক্ষেপে দাদুকে বলল। সব শুনে ভিজে উঠল দাদুর চোখের কোল। চারু আবার বলল, মাদুরী মাই বলুন বা গুণবতী, সে ডাইনি হলেও একজন সত্যিকারের রক্ষক। উনি শুধু আমাকেই নয়, হারাতে দেননি মানবিকতাকেও। তাই আজ আমি এখানে সুস্থ শরীরে দাঁড়িয়ে আছি দাদু। আমি মায়ের মতো আপনাকে কোনো দিনও ছেড়ে যাব না, কারণ আমি আর কাউকে হারাতে চাই না। কথাটা বলেই চারু এই প্রথম জড়িয়ে ধরল তার দাদুকে। আজ স্বাধীনতা দিবস। চারুর পাঠশালা তাই আজ সেজে উঠেছে 3টি রঙের সমন্বয়ে। পতাকাটা উন্মোচনের সাথে সাথে কোত্থেকে একরাশ শীতল হাওয়া হু হু করে ধেয়ে এলো। এই হাওয়া যেন তেরঙা পতাকাটার মাথা এতটুকু নোয়াতে দেবে না। আপনারা শুনছিলেন নবনীতা বোসের কাহিনী হাড়কিলা। গল্পটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যে সমস্ত শ্রোতারা আমাদেরকে এই প্রথমবারের জন্য শুনছেন তাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলে এসে বাকি গল্পগুলিও শুনবেন। কথা দিচ্ছি, হতাশ হতে হবে না। আজকের মতো সময় এখানেই শেষ হচ্ছে, তবে খুব শীঘ্রই আবার হাজির হব হাড় হিম করা কোনো গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্প কথা।